আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের অম্লক্ষার সাম্যাবস্থা, রাসায়নিক পরিবর্তনের এই টপিকটার ধারাবাহিকতায় আজকে আমরা অসওয়াল্ড ধ্রুবকরণ সূত্র নিয়ে আলোচনা করব। তো বিগত লেকচারগুলোতে তোমরা দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার আসলে কি, ওদের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকটাকে দেখেছিলে। তো আমি যদি ওইটা নিয়ে একটু বলি, যে আমরা কিন্তু সেখানে মনে করো আমাদের যে উইক অ্যাসিড বেজের ক্ষেত্রে ছিল, আমাদের যে উইক অ্যাসিড বেজ ছিল, সেই উইক অ্যাসিড বেজের ক্ষেত্রে কি দেখছিলাম বলো তো? আমরা কিন্তু উইক অ্যাসিড বেজের ক্ষেত্রে ভাইয়া কে আর কেবি দেখছিলাম, যে কে কি অ্যান্ড কেবি কি, যেটাকে আমরা বলছিলাম ভাইয়া অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে আর ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি। তো আমরা কে কেবির সমীকরণ দেখছি, তাৎপর্য দেখছি, অনেকগুলো ম্যাথ করেছিলাম আগের লেকচারটায়। কেউ যদি ওই লেকচারটা না করে থাকো, আমি একটু বলবো ভাইয়া এই সিরিজের এই লেকচারের আগের লেকচারটা দেখে আসতে, তাহলে তোমাদের জন্য এই লেকচারটা বুঝতে ইজি হবে। আজকে আমরা ভাইয়া এই দুর্বল অ্যাসিড ক্ষারকেই দেখার ট্রাই করবো, বাট অন্য একটা পার্সপেক্টিভ থেকে। আগের দিন আমরা কে কেবিকে দেখছিলাম, আমরা এবার কে কেবিকে দেখার ট্রাই করব আলফা পার্সপেক্টিভে। তো আলফা পার্সপেক্টিভটা আসলে কি, আমাদেরকে এটা বুঝতে হবে। তো আলফা পার্সপেক্টিভ বলতে তোমাদেরকে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা বিয়োজন মাত্রার পার্সপেক্টিভ থেকে, আমরা বিয়োজন ধ্রুবককে বিয়োজন মাত্রার পার্সপেক্টিভ থেকে দেখব। আই হোপ তোমরা এই জিনিসটা মানে আসলে একটা জিনিস বুঝতে পারতেছো, যে তোমরা মনে আছে আমরা যখন ভাইয়া কেপিকেসির ম্যাথ করছিলাম, কেপিকেসির ম্যাথে তোমাদের একটা জিনিস মনে আছে হয়তো, যে ভাই আমরা কিন্তু কেপিকেসির ম্যাথ করার সময় বিয়োজন মাত্রা ছিল একটা, মোট বিয়োজন ছিল একটা, এটা কাইন্ড অফ ওই রকমই একটা জিনিস। তো ওইটাই আমরা দেখার ট্রাই করি। চলো, ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে ভাইয়া শতকরা বিয়োজন জিনিসটা কি। শতকরা বিয়োজন হচ্ছে বিয়োজিত অম্ল বা ক্ষারের মোল সংখ্যা বা দ্রবীভূত ওই অম্ল ক্ষারের যে মোল সংখ্যার অনুপাতকে শতকরা অনুপাত বলে। মানে ভাইয়া শতকরা বিয়োজন মানে সাম্যাবস্থায় বিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড বাই আদি ঘনমাত্রা। মানে ভাই আগের দিন কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে এসেছিলাম। তো সেই জিনিসটা কি বলে, সেই জিনিসটা ভাই আসলে একটু দেখি। মনে করবে একটা অ্যাসিড হচ্ছে তোমার CH3COOH। CH3COOH-কে আমরা ভেঙে কি তৈরি করতে পারি? CH3COO মাইনাস আর একটা হচ্ছে H প্লাস। ওকে, তো মনে করো আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে C, ইনিশিয়াল কনসেন্ট্রেশন C, তাহলে এখানে কি হবে 0 0। C থেকে মনে করো ভাই X পরিমাণ বিয়োজিত হলো, তাহলে C মাইনাস X, এখানে X, এখানে X। এতটুকু কিন্তু আমরা আগের ক্লাসে দেখছিলাম। তো কথা হচ্ছে ভাই আমাদের আলফাটা কি বা বিয়োজন মাত্রাটা কীভাবে প্রতিপাদন হয় আমাদের দেখো। এখানে আমরা বলতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি, এখানে আলফা আসলে কি বলতো? আলফা বলছে তোমাকে ভাইয়া এই যে সাম্যাবস্থা বিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের আদি ঘনমাত্রা। সাম্যাবস্থা কতটুকু বিয়োজিত হয় তাহলে বলো তো ভাইয়া? সাম্যাবস্থায় এক্স পরিমাণ বিয়োজিত হয় সি এর পার্সপেক্টিভে। এই জিনিসটাকে যখন তুমি 100%-এর পার্সপেক্টিভে 100%-এর পার্সপেক্টিভে বের করবা, সেটাকে আমরা বলি ভাইয়া বিয়োজন মাত্রা। বুঝতে পারছো ভাই? এটাই বিয়োজন মাত্রা। আর তোমাদের আগের ক্লাসটা যারা করছিলা, যারা আমরা আগের ক্লাসটা করে এসেছিলাম, তারা একটা জিনিস দেখছিলাম, ওখানে আমরা কে এর একটা মান ধরে ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করছি আলফার রেঞ্জটা কতটুকু হতে পারবে। সেখানে আমরা দেখছি যে একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে, তো সেখানে আমরা একটা জিনিস দেখছি, প্রতিপাদনটা যদি কেউ দেখতে চাও তাহলে ওই লেকচারে গিয়ে দেখে আসতে পারো। আর যারা এই লেকচারটা করতে আসছো বা আগের লেকচারটা করছো, তারা জানো যে দুর্বল অ্যাসিড ক্ষার এর আলফা ইজ ইকুয়াল টু 5% হয়ে থাকে। আলফা কিন্তু 5% হয়ে থাকে, মানে হাইয়েস্ট আলফা কিন্তু হাইয়েস্ট 5% হয়। মানে ভাইয়া 5%-এর নিচে হইলে সেটা কিন্তু ঠিক আছে, সেটাকে আমরা উইক অ্যাসিড, উইক বেজ পার্সপেক্টিভের ম্যাথ বলো বা কনসেপ্ট আগাতে পারবা। বাট 5%-এর বেশি যদি বিয়োজিত হয়, সেটা কিন্তু দুর্বল অ্যাসিড ক্ষারের মধ্যে পড়বে না। তো এটাই ভাইয়া, যে 5%-এর বেশি হলে সেটা দুর্বল না, রাদার সবল হিসেবে কাউন্ট হয়। 5%-এর নিচে হলে সেটাকে আমরা দুর্বল অম্লক্ষার হিসেবে কাউন্ট করে থাকি, কারণ পিএইচের মানে তখন পরিবর্তন আসে না, খুবই স্লাইটেস্ট পরিবর্তন আসে। যার আগের ক্লাসটা দেখছিলা, একটার ক্ষেত্রে পিএইচ আসছে, মানে যদি তুমি আলফার মানটাকে ধরে কাজ করতো তখন আসতো 1.732, আর যদি আলফাকে নেগলেক্ট করে করতো তখন 1.73 আসতো। কাইন্ড অফ 0.002 এর ডিফারেন্স, যেটা অতটা বেশি অম্লত্বতে ডিফার করে না। তো আসলে সামনে দিয়ে আগে আমরা, তো এখানে এটাই বলছে, দেখো ভাইয়া অ্যাসিডের সবলতা যত বেশি, আসলে এই লাইনটা একটু দেখার ট্রাই করি কি বলতে চাচ্ছে এখানে। অ্যাসিডের সবলতা যত বেশি তার বিয়োজন মাত্রা তত বেশি। বুঝতে পারছো ভাই? অ্যাসিডের সবলতা যত বেশি তার বিয়োজন কি হবে, ততই কিন্তু বেশি হবে। ওকে, এটা বুঝতে পারছি। একটা মনোপ্রোটিক অ্যাসিড যদি HA হয়, একটা মনোপ্রোটিক অ্যাসিড যদি HA হয়, তাহলে এই HA মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি H সাম্যাবস্থায় H প্লাস আয়ন বিয়োজিত, সাম্যাবস্থায় H প্লাস আয়ন বিয়োজিত, তাহলে শতকরা বিয়োজন কি হবে? H প্লাস ডিভাইড বাই H এর, এটাই। ওকে, যেখানে আমার H প্লাসের সাম্যাবস্থা H প্লাস আয়ন, আর H হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। সিম্পল কথাবার্তা একদম ভাইয়া, এখানে কত বেশি বেজানোর কিছুই নেই। আরেকটা জিনিস আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এটা তো ভাইয়া গেল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে। আমরা ভাইয়া তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এটা হচ্ছে উদ্ভাস এক্সট্রা, উদ্ভাসের এক্সট্রা কনসেপ্ট বলতে পারো। আমি তোমাকে বলে উদ্ভাস এক্সক্লুসিভ নাম আমরা একটু লিখে রাখি এটাকে।
উদ্ভাস এক্সক্লুসিভ বলতে পারো যে ভাইয়া তুমি চাইলে আরেকভাবে এই জিনিসটাকে, তোমাদের বইতে এই জিনিসটা নাই বাট মাঝে মাঝে অ্যাডমিশনে চলে আসে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জিনিসগুলো না, এই জিনিসগুলো চলে আসে। আসলে দেখি কী কী আসতে পারে। তো জিনিসটা হচ্ছে ভাইয়া, তো আমরা এটাকে ইলেকট্রোলাইটের পার্সপেক্টিভ থেকেও দেখতে পারি। ইলেকট্রোলাইট পার্সপেক্টিভে দেখো, ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইট পার্সপেক্টিভ থেকে তুমি যখন দেখবা, দেখো ইলেকট্রোলাইট পার্সপেক্টিভ থেকে আসলে কী বলা যায়। ইলেকট্রোলাইট পার্সপেক্টিভতে আমরা বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু, কোন কালারটা নিব, হোয়াইট নিয়ে লিখে ফেলে আসো, আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম নট। এই ল্যামডা এম নট আবার কোত্থেকে আসলো ভাই? আর এই দুইটা আসলে কী বা, আসলে দেখি ল্যামডা এম আর ল্যামডা এম নট কি। ল্যামডা এম হচ্ছে যে কোনো তাপমাত্রায় পরিবাহিতা। এটা হচ্ছে পরিবাহিতার পার্সপেক্টিভে তুমি যখন দেখবো এই জিনিসটা, তোমরা আরও ডিটেলসে কখন জানবে আমি তোমাকে বলে দিতেছি। আর এটা হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস বা আদর্শ কন্ডিশনে, মানে আদর্শ একটা মান ধরে নেই না আমরা, আদর্শ মান থেকে ডাইভার্ট হয়ে তো অনেকগুলো মান আসে। তো 0 ডিগ্রি সেলসিয়াস বা আদর্শ অবস্থায় পরিবাহিতা। আর এই যে আদর্শ অবস্থায় পরিবাহিতাটা বলতেছো না, এদের মধ্যে একটা কানেকশন আছে, তোমাকে এটাও বলে দিই। এদের মধ্যে আবার একটা কানেকশন আছে। সেই কানেকশনটা কি ভাইয়া? কানেকশনটা হচ্ছে এই যে দুইজন দেখতেছো না, এদের মধ্যে এই যে ল্যামডা এম নট বা ল্যামডা এম, এটাকে আমরা ল্যামডা এম ম্যাক্সও বলে থাকি, মানে এটা হচ্ছে ল্যামডার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানটা। আর অলওয়েজ ভাইয়া তোমার অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ল্যামডা এম নটের মানটা অলওয়েজ তোমার ল্যামডা এম থেকে বড় হবে, যে কোনো কন্ডিশন, যে কোনো প্যারামিটার পার্সপেক্টিভে। তো বুঝতে পারছো যে ভাইয়া তুমি চাইলে আলফাকে, যে এটা হচ্ছে কি তোমাকে আমি জিনিস বলছি যে ইলেকট্রোলাইটের পার্স, আমরা তো ভাই অ্যাসিড ক্ষার দেখলাম, এখন কথা হচ্ছে অ্যাসিড আর ক্ষার যদি একসাথে কোনো একটা সলিউশনে থাকে তখন কি হয়? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি হয়ে যায় না? তাহলে ওই লবণের ক্ষেত্রে বিয়োজনটা কীভাবে কাজ করবে? ওই লবণের ক্ষেত্রে ভাইয়া তোমার একটা ইলেকট্রোলাইট কীভাবে বিয়োজিত হয় সেটা তোমাকে বুঝতে হবে। কথা হচ্ছে ভাইয়া, তোমরা সবাই জানো যে সল্ট ইজ আ গুড কন্ডাক্টর, মানে লবণ অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো একটা দ্রবণে যতটুকু লবণ আছে বা লবণ যতটুকু আয়নিত হয়, ওর সাথে সাথে ওর তড়িৎ পরিবহন ক্ষমতাও বৃদ্ধি পায়। যদি অনেক লবণ আয়নিত হয় তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি হয়, যদি লবণ পরিবহন মানে আয়নিত কম হয় তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয়। তো ওই জিনিসটাই ভাইয়া, যে তোমার আলফাকে আমরা আসলে যে তোমার কত ম্যাক্সিমাম কতটুকু পরিবাহিত হয় এবং কতটুকু পরিবাহিত হচ্ছে তার পার্সপেক্টিভ থেকেও ডিটারমাইন করতে পারে। এটা হচ্ছে হায়ার স্টাডিজের নলেজ, বাট তুমি একটু জেনে রাখতে পারো যে ভাইয়া পরিবাহিতার পার্সপেক্টিভ থেকেও, ইলেকট্রোলাইটের পার্সপেক্টিভ থেকেও আমরা আলফাকে ফিল করতে পারি। যে মনে করো তোমার একটা বাল্ব, তোমার রুমে একটা লাইট আছে, এই লাইটটা তুমি জানো না যে হাইয়েস্ট কতটুকু জ্বলতে পারে। এখন তোমার যখন ভোল্টেজ আপ ডাউন করে, যখন ভোল্টেজটা একটু কমে যায় বা ভোল্টেজ ডাউন হয়ে যায়, তখন আমরা কি দেখি না যে আলোটা একটু কমে আসছে ভাইয়া, তখন কি আমরা মানে আলোটা কমে গেছে এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে ভাইয়া ভোল্টেজ ডাউন হয়ে গেছে। তো ওরকমভাবে ভাইয়া তুমি জানো যে একটা সিস্টেমে কতটুকু তড়িৎ হাইয়েস্ট প্রবাহিত হতে পারে, তার থেকে কম তড়িৎ পরিবাহিত হওয়া মানে কি সম্পূর্ণ বিয়োজিত হয় নাই। তখনই আমরা বলতে পারি যে এটা একটা দুর্বল অ্যাসিড, বা এটা একটা দুর্বল ক্ষার, বা এটা একটা দুর্বল লবণ, যে 100% আয়নিত হয় নাই, মানে অতটুকু আলো পাই নাই, অত তড়িৎ পরিবহন হয় নাই, সো এটা দুর্বল। তো বুঝতে পারছি ভাইয়া যে আমরা অ্যাসিড ক্ষারের এই বিয়োজনটা, তো এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, বাট নিউমেরিক্যাল ভ্যালু ছাড়াও ভিজিবলি আমরা কিভাবে এই জিনিসটাকে ফিল করতে পারি, কিভাবে? তড়িৎ পরিবহন ক্ষমতার পার্সপেক্টিভ থেকে। ওকে, আই হোপ ক্লিয়ার। এটা আমাদের সামনে একটু পরে কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা অসওয়াল্ড লৌহকরণ সূত্রটা দেখার ট্রাই করবো। অসওয়াল্ডের লৌহকরণ সূত্র শিখবো আমরা। আমাদের কিছু প্রতিপাদন করতে হবে ভাইয়া, সেই প্রতিপাদনটাই আমরা করার ট্রাই করবো ফার্স্টে। আসো, তো আমরা একটা ধরে নিয়ে ধরি CH3COOH। CH3COOH ধরবো। আচ্ছা, একটা কাজ করি, CH3COOH না, একটা কমন অ্যাসিড ধরি, আমরা ধরি HA। চলো ধরি HA, এটা একটা দুর্বল অ্যাসিড। ওকে, এ ক্যান বি এনিথিং ভাইয়া। এ তোমার CH3C- হতে পারে, এ যে কোনো পার্ট হতে পারে। ওকে, তো এখানে আমরা কি দেখলাম যে CHA হচ্ছে একটা দুর্বল অম্ল। আচ্ছা, এটা যদি একটা দুর্বল অম্ল হয় তাহলে এর বিয়োজনটা কীরকম হবে ভাই? তুমি একটু বলো তো আমাকে, এর বিয়োজনটা কীরকম হবে ভাই? HA তাহলে আপনি যেহেতু বললেন দুর্বল, তাহলে ও ভাই আংশিক বিয়োজিত হবে অবশ্যই। আংশিক বিয়োজিত হলে HA থেকে H+ আর A- উৎপন্ন হবে।
খুবই ভালো কথা ভাইয়া, এটা থেকে আংশিক বিয়োজিত হয়ে এটা উৎপন্ন হলো। এখন দেখেন ভাই, তাহলে আমরা বলতে পারি t = 0 সেকেন্ড, t = 0 সেকেন্ডে ধরি আমরা ওর ঘনমাত্রা হচ্ছে c, আর যেহেতু 0 সেকেন্ড তাহলে ভাইয়া উৎপাদ 0 হবে। যখন ভাই সাম্যাবস্থায় পৌঁছাবে, t = ইকুইলিব্রিয়াম সেকেন্ড। এখন দেখেন ভাই, ইকুইলিব্রিয়াম সেকেন্ডে আমরা কি বলতে পারি, মনে করেন ভাই একটা সার্টেন অ্যামাউন্ট বিয়োজিত হয়েছে, ধরে নিই আমরা c মাইনাস c আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এটাও কি ভাইয়া c আলফা, এটা হচ্ছে ভাইয়া c আলফা। ওকে, মানে এখানে দেখো সি আলফাটা আসলে এক্স এর প্রতিনিধিত্ব করতেছে, খেয়াল করে ভাই, এখানে কিন্তু সি আলফাটা আমাদের এক্স এর প্রতিনিধিত্ব করতেছে। আগের লেকচারে আমরা কিন্তু দেখাইছিলাম যে সি মাইনাস এক্স, আমরা এটাকে সি মাইনাস এক্স ধরছিলাম। এখানে আমাদের সি আলফাটা হচ্ছে মোট বিয়োজন, যেখানে আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, কারণ কি এক্স = n আলফা, মনে আছে ভাই? ওইখান থেকে কিন্তু আমরা দেখিয়ে আসছি ভাই। কারণ যদি ওই জিনিসটা আগের লেকচার থেকে দেখে আসতে পার বা আগের স্লাইডেও কিন্তু এখানে আসে, দেখো এই যে আলফা সি গুণ করলেই কিন্তু এক্স চলে আসে ভাই, বুঝতে পারছো? আলফা আর সি গুণ করলেই কিন্তু এক্স চলে আসে। তো কারো যদি বুঝতে কনফিউশন হবে এটা কিভাবে লিখছে, এটা কিন্তু ওইভাবে লিখছি আমরা। ওকে, তো আসো আমরা বেশি কথা না বাড়িয়ে এখানে চলে যাই। আচ্ছা, তো সামনে আগে আমরা একটু, এখন দেখো তাহলে আমরা সাম্যাবস্থায় কি বলতে পারি বলো তো? সাম্যাবস্থায় আমরা তাহলে এই সুন্দর অ্যাসিডটার জন্য একটা সুন্দর সাম্য ধ্রুবক লিখতে পারি। তো সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি? সাম্যাবস্থার একটু কর্নারে নিই, তারপর আমরা লিখি। ওকে, উই ক্যান রাইট সাম্যাবস্থায় আমাদের, যেহেতু এটা একটা অ্যাসিড, সো কে কি হবে আমাদের? কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ H। হ্যাঁ, এটা লেখা যায়। আর এখানে ভাইয়া তাহলে একটা কাজ করি, বা দিয়ে আমরা মানটা বসাই দিই। এখানে কত হবে? উপরে এক্স সি আলফা, তাহলে সি আলফা, আর এখানে কত? একটা কাজ করি, সি কমন নেই, 1 মাইনাস আলফা একবারে লিখে ফেলি আমরা, এটা একবারে লিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, একবারে লিখে ফেলার পর এখন একটু জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা আসলে আরেকটা জিনিস বলতে পারি। আচ্ছা, এই এক কালারের সমস্যা, এখান থেকে আমরা বলতে পারি যে কে এ = আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। কীভাবে ভাইয়া? এই যে এখান থেকে দেখো এই সি আর এই একটা সি কাটাকাটি করে দিই, বাকিটা গুণ করে দিলাম, এখান থেকে চলে আসে। হ্যাঁ ভাই, এটা লেখা যায়। ওকে, এটা লেখা যায়। এটাকে আমরা একটু কর্নারে আনি, কারণ আমরা এখানে কিছু কাজ করবো, একটু কাজ করা লাগবে। হ্যাঁ, তো এখন দেখো, তো এতটুকু করলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করি এখানে আমরা। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা বলতে পারি 1 মাইনাস আলফার মানটা টেন্স টু 1, কারণ আমরা আগের দিন দেখে আসছি যে এখানে আমাদের আলফার মানটা কিন্তু কত? আলফার মানটা কিন্তু 1-এর থেকে অনেক 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 ছোট। তো আলফার মানটা কিন্তু, সরি এ লেখছি কেন আমি, এটা আলফা হবে। এখানে আলফার মানটা 1-এর থেকে অনেক অনেক ছোট, আর আলফার মান যদি 1-এর থেকে অনেক অনেক ছোট হয়, তাই 1 মাইনাস আলফা টেন্স টু 1 বলতে পারি না ভাইয়া? যদি এটা হয় তাহলে 1 মাইনাস আলফা টেন্স টু 1 বলা যায়। ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো কে এ = আলফা স্কোয়ার সি, আমরা বলতে পারি কে এ = আলফা স্কোয়ার সি, ফ্রম ওয়ার উই ক্যান রাইট আলফা √/k বাই সি। এটা বলতে পারি আমরা এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি। যখন আমরা এখান থেকে এটা বললাম, এখন একটা খুবই ক্রুশিয়াল পয়েন্টে ফোকাস করি একটু। এখানে একটা খুবই ক্রুশিয়াল পয়েন্টে ফোকাস করবো আমরা। একটা কাজ করি, আমরা একটু কালারটাকে একটু হালকা করে নিই এখানে। ওকে, সে ক্রুশিয়াল পয়েন্টটা কোনটা? সে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে, দেখো এখানে কি বলা যায়, তুমি একটু বলো তো এখানে ভাই কে এটা কনস্ট্যান্ট না? ইন কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা কি বলতে পারি? কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাদের কে এর মানটা কি হবে? কে এর মানটা কনস্ট্যান্ট হয়ে যায় না? টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তখন আপনার ভাইয়া কে এর মানটা কনস্ট্যান্ট। তাহলে আপনি একটা জিনিস বলতে পারেন এখান থেকে, যে আপনার আলফা সমানুপাতিক হচ্ছে 1/√/c। এটা বলা যায় না ভাইয়া? আলফা সমানুপাতিক 1/√/c। আরেকটা জিনিস ভাইয়া, একটু এদিক খেয়াল করেন তো ভাইয়া, আপনি চাইলে এখান থেকে কে বাই সি কে, কনসেন্ট্রেশন মানে কি বলুন তো ভাই? কনসেন্ট্রেশন কি? মোল বাই লিটার না? n/v লেখা যায়, n/v, ভিটা উপরে চলে যাবে, তাহলে কে ইন্টু ভি ডিভাইড বাই এন, এটা বলা যায়। তাহলে আপনি এটাকে সমানুপাতিক আবার কি লিখতে পারেন? এটা সমানুপাতিক লিখতে পারেন। আচ্ছা, সমানুপাতিক চিহ্নটাকে আমরা একটু অন্যভাবে দিই। এখানে সমানুপাতিকটা মনে করে এরকম করা, ওকে, লুপ করা, যেটা
যেটা লুপ করা সেটা হচ্ছে সমানুপাতিক, আর যেটা একটু ফাঁকা আছে সেটাই আলফা সমানুপাতিক মিলে যায় রুট ওভার ভলিউম। এটা কি বলা যায়? অবশ্যই বলা যায় ভাইয়া, অবশ্যই 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 বলা যায়। ওকে, তো দেখো আলফার সাথে আমরা কনসেন্ট্রেশন এবং ভলিউমের একটা কানেকশন দিয়ে দিলাম এখান থেকে, খুবই ভালো কথা ভাইয়া। তো ভাইয়া এখান থেকে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা প্রতিপাদন করলাম। সূত্রটা কি একটু পরে বলতেছি, সূত্রটা আমি একটু পরে বলি। এখন একটা জিনিস বলো তো ভাইয়া, এই যে প্রতিপাদনটা করলেন, এই সেম প্রতিপাদন আমরা চাইলে ক্ষারের জন্য করতে পারি না? আমরা আসো এই সেম জিনিসটা একটু ক্ষারের জন্য দেখে আসি। সো ক্ষারের জন্য কীভাবে দেখবো ভাইয়া? আমরা অ্যাসিডের জন্য করছি, আসো আমরা একটু ক্ষারের জন্য দেখে আসি এই জিনিসটাকে। তো আমরা এই সেম জিনিসটা ক্ষারের জন্য করব। তো শুরু করি চলেন, যে ধরি BOH, অ্যাসিডের ক্ষেত্রে এ ধরছিলাম, এবার বি ধরি BOH একটা দুর্বল ক্ষার। তো এটা একটা দুর্বল ক্ষার। ওকে, এটা যদি একটা দুর্বল ক্ষার হয় ভাইয়া, তাহলে একটা জিনিস খেয়াল করেন, কালারটা ভালো লাগতেছে না, চেঞ্জ করে দিই, এটা দিই, হ্যাঁ এটা ভালো লাগতেছে। ওকে, এটা একটা দুর্বল ক্ষার। ওকে, এটা যদি দুর্বল ক্ষার হয় তাহলে আবার এটার বিয়োজন হতে পারে এই BOH, এটা বিয়োজিত হলে কি হয় ভাইয়া? B+ আর OH-, এই আয়নটা উৎপন্ন হয়। ভালো ভাইয়া, আয়নটা উৎপন্ন হইলো। তাহলে এই আয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, দেখো t = 0 সেকেন্ড সময় এটা আবার C, এটা 0, এটা 0। তোমরা একটা কাজ করতে পারো, আমি প্রতিপাদন করতেছি, তোমরা নিজের খাতায় প্র্যাকটিস করতে পারো, এভাবেই প্রতিপাদন করবা, পুরোটা এভাবেই প্রতিপাদন করবা, জাস্ট বেইজের পার্সপেক্টিভ থেকে। তো আমি এই পাশে করি, তোমার সাথে সাথে করতে পারো, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। তো যখন সাম্যাবস্থায় আসবে তখন কি হবে? C - C আলফা, এখানে C আলফা, এখানে C আলফা। এতটুকু তো আমরা আগের বারই লিখতে পারছিলাম ভাই, এখানে নতুন কি আর? বাট নতুন হচ্ছে ভাই, এখানে আমরা সাম্যাবস্থায় লিখবো এখানে। ওকে, তো এখানে সাম্যাবস্থা আসুন। তো এখানে আমরা বলতে পারি কি, সাম্যাবস্থায় তো সাম্যাবস্থা আমরা কি বলতে পারি? এটা যদি ক্ষারের ক্ষেত্রে কিন্তু কেবি লিখবা, ভুল করে আবার কে লিখে ফেলো না। ক্ষারের ক্ষেত্রে কেবি হবে কি B+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা ডিভাইডেড বাই BOH এর ঘনমাত্রা। ওকে, এটা হচ্ছে কেবি। তো সাইমালটেনিয়াস আমরা লিখতে পারি, মান বসাই দিই আলফা সি C ইন্টু 1 - আলফা লিখে ফেললাম এখানে। তো ভাইয়া যখন লিখেই ফেললাম, তো এখন ভাইয়া কাটাকাটিও তো করতে হবে। তাহলে ভাইয়া কাটাকাটি করে ফেলে আসেন। কাটাকাটি কি, এই সির সাথে একটা C কেটে দেন আপনি এখান থেকে, খুবই ভালো কথা, কাইটা ফেললেন। তো সামনে আগাই, তাহলে সামনে আগাইলে আপনারা কি লিখতে পারেন এখান থেকে? KB = আপনি লিখতে পারেন ভাইয়া α² C ডিভাইডেড বাই 1 - আলফা। চমৎকার, আগের বারের মতোই জিনিসটা চলে আসছে। বাট এখানে এখন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেই কাজটা হচ্ছে ভাইয়া এখান থেকে একটু কিছু জিনিস কমাতে হবে। কি জিনিস কমাতে হবে? এই যে ভাইয়া আপনি বলতে পারেন এখানে, হ্যাঁ আমরা আবার বলতে পারি কি, এই জিনিসটি নিয়ে নিই, চল এই জিনিসটা কপি করে নিয়ে এখানে আপনার এই যে আমরা বলতে পারি যে সেম ভাইয়া, যে এখানে আপনার 1 - আলফার মানটা কি, 1 - আলফার মানটা ভাইয়া অনেক ছোটো, তাহলে 1 - আলফা 1 এর সমান। তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া, তাহলে এখানেও সেম ভাবে বলা যায় যে KB এর মানটা হচ্ছে কি, KB এর মানটা হচ্ছে আপনার α² C। আর এখান থেকে যদি KB এর মানটা বলা যায়, তাহলে আলফা = বলা যায় কি, √/KB/C, এটা বলা যায়। আর সেম ভাবে ভাইয়া C কে যদি আপনি ঘনমাত্রাকে মোল বাই লিটারে ভাঙান, তাহলে কি আসবে আপনার? KB × V ডিভাইডেড বাই N, এটা চলে আসে তাহলে এখানে আপনার। ওকে, আর সেম জিনিসটাকে আপনার কনস্ট্যান্ট টেম্পারেচারে দিবেন, ইন কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে ভাইয়া ইন কনস্ট্যান্ট টেম্পারেচারে কি বলা যায় বলো তো ভাইয়া? কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা বলতে পারি ভাইয়া আমাদের KB এর মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, আর যদি ভাইয়া কনস্ট্যান্ট টেম্পারেচার যদি আপনার KB এর মানটা আসলেই কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে কি বলতে পারেন? এখান থেকে তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা হচ্ছে আলফা সমানুপাতিক 1/√/C সমানুপাতিক √/ভলিউম। ওকে ভাইয়া, এটা কিন্তু তাহলে বলে ফেলা যায়। তাহলে ভাইয়া এটা বলেই ফেলা যায়। আচ্ছা, একটু বেশি মুছে ফেলছি আমি। ওকে, আচ্ছা এটা কম মুছে হয়েছে। ওকে, তো ভাইয়া এই দুইটা লাইনে একটু ফোকাস করেন, আপনারা এই দুইটা লাইনে একটু ফোকাস করবেন। কোন দুইটা লাইনে ভাইয়া? বক্স করে দিই আমি। হ্যাঁ, এই যে এই লাইনটা আর এই জায়গাটায়,
ভাইয়া অ্যাসিডের ক্ষেত্রে প্রতিপাদন করেন বা ক্ষারের ক্ষেত্রে প্রতিপাদন করেন, একটা জিনিস দেখছেন ভাইয়া, দুই জায়গায় কিন্তু একটা জিনিস, আমি একটু বোর্ড থেকে সরে যাই, দুই জায়গায় একটা জিনিস দেখছেন যে আলফা সমানুপাতিক 1/√c, আলফা সমানুপাতিক 1/√c আসছে। ওকে, আলফা সমানুপাতিক 1/√c যে আসছে, এটার মানে কি? যে ভাইয়া বিয়োজন মাত্রা হচ্ছে আপনার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রাটা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এটাই কিন্তু অসওয়াল্ডের লৌহকরণ। এই যে আমরা যে এতক্ষণ দেখেন আপনাকে অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা না পড়ি এত আলোচনা করে ফেললাম, এটার মেইন মোটোটা কি? মেইন মোটোটা যদি আপনাকে আমি শুরুতেই বলতাম যে বিয়োজন মাত্রার মান ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, আপনি বলতে কিভাবে হলো, কোত্থেকে আসলো, বাট প্রতিপাদন করার পর কিন্তু আমরা যেটা ফিল করতে পারতেছি যে এই জিনিসটা আসলে কি। তো আসো এটা তাহলে আমরা লিখে ফেলি, আসো আমরা এটাকে লিখে ফেলি। তো কোথায় লেখা যায়? এই কর্নারটা লেখা যায়, কিন্তু কোন কালার দিয়ে লিখবো আমরা? আমরা এই কালারটা দিয়ে লিখে আসো। আমাদের কি বলা যায় বলো? আমরা বলতে পারি যে ভাইয়া কোনো, আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে না লিখি, রাদার এটা কিভাবে রাখি, হ্যাঁ আমরা এটা এইভাবেই রাখি। রাদার আমরা চলো আমাদের সামনের স্লাইডে যাই। সামনের স্লাইডে যাওয়া যাবে না, সামনের স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসো। তাহলে ভাইয়া আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা, সো এটাকে আমরা ইংলিশে বলি অসওয়াল্ডস ডাইলিউশন ল। এটাকে আমরা বলি ভাই অসওয়াল্ড ডাইলিউশন। অসওয়াল্ড ডাইলিউশন ল, অসওয়াল্ড কি বলছে? কোনো দুর্বল অম্ল অথবা ক্ষারের বিয়োজন মাত্রা এর, আচ্ছা লাইন দেখা যেতে পারে, সো আগে এটাকে আমরা উঠে ফেলি। হ্যাঁ, এর ঘনমাত্রার বর্গ মূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারলাম ভাইয়া, এটা হচ্ছে অসওয়াল্ড লৌহকরণ সূত্র, যে ভাইয়া আপনার কোনো দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা এর ঘনমাত্রার বর্গমূলে ব্যস্তানুপাতিক। মনে রাখবেন ভাই এই জিনিসটা, ওকে? এটা অসওয়াল্ড বলছে। এখন আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটাকে দেখলাম, আমরা এটাকে একটু ডাইনামিক ওয়েতে পার্সপেক্টিভ মানে প্রিপেয়ার করব। তো জিনিসটা হচ্ছে কি ভাইয়া, জিনিসটা আমরা অলরেডি, আচ্ছা একটু একটা ইকুয়েশন লিখি, অর্থাৎ দিয়ে একটু লিখি এখানে, দেখো তো ভাইয়া, অর্থাৎ আমরা একটা জিনিস দেখছিলাম, কে এ বা কে বি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা লেখার আগে আমরা একটা কাজ করি, এটা লেখার আগে অর্থাৎ দিয়ে আর একটা ভালো লাইন লিখি, মানে এটা ডিরেক্টলি কিন্তু আপনার সূত্রের সাথে যায় না, একটু কন্ট্রাডিক্ট করে। সূত্রটা হচ্ছে ডিরেক্ট, হচ্ছে আপনার আলফা এর মানটা হচ্ছে সমানুপাতিক 1/√c। এটা হচ্ছে আপনার ডিরেক্ট সূত্রটা বলা যায়, ওকে? এটা হচ্ছে আপনার ডিরেক্ট সূত্রটা, আর এটা কিন্তু আপনার ডিরেক্ট সূত্র না, রাদার এটা একটা মানে মেইন প্রথম লাইন যার থেকে সূত্রটা আসছে আপনার। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করতে বলবো, একটু দেখো এখানে কে এর মানটা যখন তুমি লিখছো, এখন একটু একটা কাজ করো, তুমি এটাকে দেখো তো, এটাকে এভাবে লেখা যায় কি না, জাস্ট ফলো মি, 1/k ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা ডিভাইড বাই আলফা স্কয়ার। এখন ভাই কেন করলাম একটু পরে বুঝতে পারবো আসলে কেন করলাম, আসলে একটু ফোকাস, তুমি একটু জাস্ট আমার সাথে সাথে আগাতে থাকো, একটু আমার সাথে সাথে আগাতে থাকো। একটা কাজ করো, এটাকে লেখা যায় কি 1/ka 1/আলফা স্কয়ার সি মাইনাস 1/আলফা সি, ওকে? বোথ সাইডসে আলফা সি গুণ করি, চলো বোথ সাইডসে আমরা কি করব, আলফা সি গুণ করব। তাহলে আলফা সি বাই কে এ ইজ ইকুয়াল টু 1/আলফা মাইনাস 1, এটা আসলো, ওকে? তাহলে ভাইয়া এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো, যে ভাইয়া 1/আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা সি বাই কে এ প্লাস 1। হ্যাঁ ভাইয়া অবশ্যই বলা যায়, কেন বলা যাবে না? সব জিনিস প্রতিপাদন করেই তো আসছি আমরা এখানে। ওকে, এখানে রেখে দিই, এটা এখান থেকে এটা বলা যায়। চাইলে তুমি আরেকটু ঢং করে আরেকটা জিনিস লিখতে পারো একটু, যে ভাইয়া আলফার মানটা তাহলে কি হবে, আলফার মানটা তাহলে হবে ভাইয়া 1/আলফা সি বাই কে প্লাস 1, ওকে? এটা তাহলে আলফার মান তুমি লিখতে পারো, বাট দরকার নেই, এটা তো দরকার নেই আসলে, এটা কোনো তাৎপর্য মেনটেন করে না আসলে, এতটুকুই রাখো তুমি।
ওয়ান বাই আলফা আসলে কেন গেলাম ভাই? এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রতিপাদনের দিকে যাবো একটু। একটা ইম্পর্টেন্ট প্রতিপাদনের দিকে শিফট করার প্ল্যান আছে আমাদের। তো আসো সেই ইম্পর্টেন্ট প্রতিপাদনটার দিকে একটু যাই। এটা যদি এই লাইনটা যদি এভাবে হয়, ওকে, এই লাইনটা যদি এরকম হয়, এখন মনে আছে আমাদের ইলেকট্রোলাইটের পার্সপেক্টিভ থেকে আমরা যদি ইলেকট্রোলাইটের পার্সপেক্টিভে যাই, ইলেকট্রোলাইটের পার্সপেক্টিভ থেকে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম, যেটা আমরা তোমাদের আগে দেখিয়ে আসছি। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ভাইয়া আপনার এভাবে লিখতে পারেন আপনি যে আলফার মানটা হচ্ছে আপনার ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা এম নট। ওকে ভাইয়া, এটা আপনি এটা বলতে পারেন। তো এখন একটু দেখো তো ভাইয়া, আলফা ইজ ইকুয়াল টু কি ল্যামডা এম বাই ল্যামডা এম নট। এটা হলে দেখো তো ভাইয়া, এটা যদি হয় তাহলে আরেকটা জিনিস, এটা তো আমি লিখলাম, আমরা আরেকটা জিনিস একটু বলতে পারি। আসলে এখানে একটু লিখি, আবারটা কি লেখা আছে একটু খেয়াল করো। এখানে অনেক কিছু জিনিস আমরা একসাথে দেখবো, তো তুই হয়ে যাবে। এই পার্টটা একটু আগে দেখে নিই। আবার দেখো, কে ইজ ইকুয়াল টু ভাই আপনি বলছেন আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এখানে যদি আপনি দেখেন, এখানে একটু দেখো যে আমি করলাম কি ভাইয়া, কে এ ইজ ইকুয়াল টু আমি লিখলাম যে ল্যামডা এম বাই ল্যামডা এম নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা এম নট। কীভাবে লিখছি ভাইয়া? অবশ্যই ভাইয়া কীভাবে লিখছি আপনি জানেন, কারণ যেহেতু আলফাকে আমরা এভাবে লিখতে পারি ল্যামডা এম বাই ল্যামডা এম নট। এভাবে যদি লিখতে পারি তাহলে এই লাইনটা কিন্তু প্রতিপাদন করা যায়। আর এই লাইনটা যদি প্রতিপাদন করা যায় তাহলে একটু ভাইয়া সামনে আগে দেখেন, এই লাইনটা থেকে একটু আপনারা চিন্তা করেন তো সামনের দিকে আগে কী লেখা যায়। সামনের দিকে আগে লেখা যায় যে ভাইয়া আপনার কে এটা হচ্ছে আপনার এখানে একটা কাজ, আমি একবারে লিখে ফেলি এটাকে, যে ল্যামডা এম স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা এম নট স্কোয়ার। আচ্ছা, একটু ভাইয়া হয়ে গেছে, একটু ভাইয়া মানে জায়গা সংকুলন হয়ে গেছে, তো জায়গাটা ব্যবস্থা করতেছি। এই যে এখানে লেখা আছে এটা, যে ল্যামডা এম স্কোয়ার ল্যামডা এম নট এ হোল স্কোয়ার ল্যামডা এম নট মাইনাস ল্যামডা এম ডিভাইড বাই ভাইয়া ল্যামডা এম নট। এটা লেখা যায়। ওকে, আর এটা যদি লেখা যায়, এটা থেকে আমরা আবার লিখতে পারি, বা বলো তবে এটাকে মানে নর্মালাইজ করে লিখলে আসলে কি লেখা যায়। এটাকে যদি আমরা নর্মালাইজ করে লিখি তাহলে আমাদের আসে কে ইজ ইকুয়াল টু ল্যামডা এম স্কোয়ার সি ডিভাইডেড বাই ল্যামডা এম নট মাইনাস ল্যামডা এম। এরকম একটা সূত্র আসে আমাদের। ওকে, এরকম একটা সূত্র আসে আমাদের। আচ্ছা, আমি একটু এটাকে সুন্দর করে লিখি, এটা ভালো হয়নি, আরে মুছে গেল পুরোটা। এতটুকু একটু করে লিখি, যে এটা আসে ভাইয়া ল্যামডা এম স্কোয়ার ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা এম নট ইন্টু ল্যামডা এম নট মাইনাস ল্যামডা এম। এই জিনিসটা এখন একটু সুন্দর লাগতেছে জিনিসটা। ওকে, এই যে বুঝতে পারছি ভাইয়া, এটা হচ্ছে আপনাদের ওই যে আলফার মানটা যদি এটা বসান তাহলে আপনার কি ইকুয়েশনটা আছে সেটা বোঝানোর জন্য। ওকে, এখন আমরা এটা যাই। ওকে, এখন এটা যাই আমরা, যে আমরা জানি কি ভাইয়া ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই মানটা আমরা জানি। ওকে, ভালো কথা, যেহেতু আমরা পার্পল কালার একবার ইউজ করে ফেলছি, আমরা এখন এটাকে গ্রিন কালারে লিখবো। ওকে, এখন একটু দেখো তো ভাইয়া, এখানে আপনার সব কিছু ঠিক আছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এবার একটা কাজ করো, এটাকে তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি এটাকে ল্যামডা এম ইজ ইকুয়াল টু আলফা ল্যামডা এম নট। এটা লেখা যায়, জাস্ট গুণ করে দিচ্ছি এখানে। ওকে, এটা লেখা যায়। এটা যদি লেখা যায়, লিখলাম এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা করতে পারি ভাইয়া তাহলে যে 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1 বাই আলফা ইন্টু 1 বাই ল্যামডা এম নট। এটা বলা যায়, যেখান থেকে আমরা আসি ভাইয়া 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1 বাই আলফার মানটা কি বলো তো ভাইয়া? 1 বাই আলফার মানটা হচ্ছে ভাই এখানে আপনার আলফা সি
ডিভাইডেড বাই কে এ প্লাস 1 ইন্টু 1 বাই ল্যামডা এম নট। ওকে, এটা বলা যায়। এটা হচ্ছে আমার এই পার্টটা। ওকে, এটা হচ্ছে আমার এই পার্টটা। কাজ করি একটু ভালো দেখানোর জন্য আমরা প্রত্যেকটা লাইনে বা লিখে দিই, তাহলে জিনিসটা একটু মানে বইয়ের মতো লাগবে আমাদের। ওকে, এটা বললাম। এখন একটা কাজ করো ভাই, আপনি এটাকে গুণ করে দিই আমরা। ওকে, আমরা এটা গুণ করে দিই। তো গুণ করে দিই, তাহলে কি আসে 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা এম নট। এটাকে সবার আগে এক দ্বারা গুণ করে সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে আসলাম। এরপরে ভাই এখানে কি থাকে? এখানে থাকে ভাইয়া আলফা সি ডিভাইডেড বাই কে এ ইন্টু ল্যামডা এম নট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আলফাটাকে ভাই আলাদা রাখলেন কেন? কাহিনী আসবে, এই আলফাটাকে আমরা আবার চেঞ্জ করে দেবো। সো দেখো ঠিক আছে না? হ্যাঁ, সি 1 বাই এম নট। হ্যাঁ ঠিক আছে, পুরোটা সি আছে। এখন ভাই কী করতে চাচ্ছেন ধরুন আপনি? আমরা করবো কি, দেখো এই যে আলফার মানটাকে না, আলফা মানটাকে পরিবর্তন করে দেবো। কীভাবে পরিবর্তন করবে ভাইয়া? দেখো, বা এখান থেকে আমরা লিখবো যে 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা এম নট প্লাস আলফার জায়গায় আমরা বসাবো আবার ল্যামডা এম ডিভাইড বাই ল্যামডা এম নট। ওকে, এটা বসাবো এখানে সি ডিভাইড বাই কে এ ইন্টু ল্যামডা এম নট। কিন্তু আগে থেকেই আছে ভাইয়া, আছে না? হ্যাঁ আছে আগে থেকেই। পারে ভাইয়া একটু কাজ করতে পারেন, এটাকে একবারে গুণ করে ফেলি আমরা। তাহলে 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা এম নট প্লাস প্লাস এটা ভালো হয়নি, হ্যাঁ, ল্যামডা এম ইন্টু সি ডিভাইডেড বাই কে এ ইন্টু ল্যামডা এম নট পাওয়ার স্কোয়ার দিয়ে ফেললাম। একটু সবাই বোর্ড থেকে সরে যাই, একটু তোমরা লাইনটা দেখে নাও, একটু লাইনটা দেখে নিই আমরা। এটা হচ্ছে যে আপনার কে এর সাথে আপনার ল্যামডার কানেকশনটা কি সেটা। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। এখন বলো তো এখান থেকে চাইলে আমরা গ্রাফ প্রতিপাদন করতে পারি না, বা গ্রাফ আঁকতে পারি না এখান থেকে? এই যে গ্রিন পার্টটা থেকে কীভাবে গ্রাফ আঁকা যায়? এখান থেকে আমরা একটু গ্রাফ প্রতিপাদন করে আসি। আমাদের দুটো অক্ষ লাগবে গ্রাফ প্রতিপাদন করার জন্য। তো আসলে আমরা অক্ষ নিয়ে নিই দুইটা। একটু গ্রাফটা আমি ঠিক করে নিই, তোমরা একটু ওয়েট করো। ওকে, হ্যাঁ এই যে গ্রাফটা ঠিক হয়ে গেছে। ওকে, আমরা গ্রাফটা আঁকবো একটু পরে, বাট আমরা আগে গ্রাফটা আঁকার জন্য যে ভ্যালুগুলো লাগবে সেটা একটু দেখে নিই আমরা, আসলে কার এগেনস্টে কী গ্রাফ এঁকে কী প্রমাণ করতে চাই। সো একটা জিনিস একটু খেয়াল করি, আমরা এত কিছু যে করলাম, এখানে আমরা আমাদের এই যে লাস্ট ইকুয়েশনটাকে একটু লিখি যে 1 বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু ভাইয়া 1 বাই ল্যামডা এম নট প্লাস ল্যামডা এম ইন্টু সি ডিভাইডেড বাই কে এ ইন্টু ল্যামডা এম নটে স্কোয়ার। এই যে এইটা। এখন আমি যদি ধরি ভাই একটা কাজ করি, যে এটাকে আমি এভাবে লিখি 1 বাই ল্যামডা এম নট প্লাস 1 বাই কে এ ল্যামডা এম সি। ওকে, এটারই করলাম এই পার্টটুকু। হ্যাঁ, তো এখানে দেখো এই পার্টটুকু আমরা কি বলতে পারি? এই পার্টটুকুকে আমরা বলতে পারি, দেখো এটাকে বলতে পারি আমরা ওয়াই, এই পার্টটুকুকে আমরা কি বলতে পারি? সি, এই পার্টটা হচ্ছে আমাদের এম, সরি প্লাস চিহ্ন আছে তো একটা, এই পুরো পার্টটাকে আমরা বলতে পারি এম, আর এটা হচ্ছে আমাদের তাহলে এক্স। এখান থেকে আমরা ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস একটা গ্রাফ আঁকতে পারি। সেই গ্রাফটা কার হবে? সেই গ্রাফটা ভাইয়া কার এগেনস্টে কার হবে তোমরাই বলতে পারবে এখানে। এখন যে ভাইয়া আমরা এখান থেকে পরিবাহিতার এগেনস্টে, মানে এই যে 1 বাই ল্যামডা এম এর এগেনস্টে 1 বাই ল্যামডা এম এর এগেনস্টে ল্যামডা এম ইন্টু সি, মানে কনসেন্ট্রেশন কাইন্ড অফ বলতে পারো তুমি কনসেন্ট্রেশন গ্রাফটা আঁকতেছো। ওকে, কনসেন্ট্রেশন গ্রাফটা আঁকতেছো, তাহলে এই গ্রাফটা কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফ আসবে। মানে এটা ভাইয়া এক্স অক্ষ বরাবর উঠবে, এই যে এটা ভাইয়া তোমার এক্স অক্ষ বরাবর এভাবে উঠবে ভাইয়া। ওকে, এক্স অক্ষ বরাবর এভাবে উঠে ভাইয়া, তাহলে এখানে কোনটা কি বলো তো ভাইয়া? এই
এই গ্রাফের এম বা ট্যান থিটা থেকে তুমি কিসের ধারণা পাবা? এটা তোমাকে ধারণা দিবে 1/KA ইন্টু ল্যামডা এম নটে স্কোয়ার, এই জিনিসটা তোমাকে এটার ধারণা দিবে। আর এই গ্রাফের যে ভাই এক্স অক্ষের খণ্ডিতাংশ, এই গ্রাফের ভাইয়া এক্স অক্ষের খণ্ডিতাংশ, সরি এই কালারটা ভালো দেখা যাচ্ছে না এটার সাথে, এই গ্রাফের যে এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে সরি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যেটা সিটা তোমাকে কিসের আইডিয়া দেবে? এটা তোমাকে ল্যামডা এম নটের আইডিয়া দেবে, মানে তোমার যে হাইয়েস্ট পরিবাহিত কথা হবে তার সম্বন্ধে একটা আইডিয়া দিবে। তো এটাই হচ্ছে আমাদের কথাবার্তা। আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা। খুবই সিম্পল, কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু জিনিস শিখলাম নতুন নতুন। তো আই হোপ এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। এটা কাজ করি আমাদের এখানে একটা দিয়ে দিই, তুমি বুঝতে পারো জিনিসটা যে কোনটা কোনটা আমাদের আলাদা করা। ওকে ওকে, তো একটু বোর্ড থেকে সরে যাই। আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা। এখানে আমরা কি ভাইয়া অসওয়াল্ডের লৌহকরণ সূত্রকে ভাইয়া একটু অনেক কিছু পার্সপেক্টিভ থেকে দেখলাম। কি পার্সপেক্টিভ থেকে দেখলাম বলতে পারো? পরিবাহিতার পার্সপেক্টিভ থেকে দেখছি, তারপর ভাইয়া আলফার পার্সপেক্টিভ থেকে দেখছি, আরও ডিফারেন্ট জিনিসের পার্সপেক্টিভ থেকে দেখছি। আই হোপ জিনিসটা ইম্পর্টেন্ট ছিল আমাদের, অ্যান্ড সামনে জার্নিতে আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পুরো জার্নিতেই কিন্তু কাজে লাগবে। দেখো আমাদের কিন্তু এই ক্লাসগুলোর টার্গেট তোমাকে জাস্ট একাডেমিকে ভালো রেজাল্ট করানো না, রাদার তোমাকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করা। এবং আই হোপ এই ক্লাসগুলো তোমরা যদি ঠিকভাবে করো তাহলে তোমাদের একাডেমিক বলো, মানে এইচএসসি পরীক্ষা বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, তোমাদের মেডিকেল অ্যাডমিশন বলো বা ভার্সিটি অ্যাডমিশন, সবগুলো একসাথে কভার হয়ে যাবে। সো আমরা কিন্তু ওই অনুযায়ী এই কন্টেন্টগুলো ডেলিভার করার ট্রাই করি। এখানে কিন্তু তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কনসেপ্টেরই একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। তো আসলে সামনের দিকে আগানো যাক আমাদের। আচ্ছা, অসওয়াল্ড লৌহকরণ সূত্র দেখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া অসওয়াল্ডের লৌহকরণ সূত্র কখন অ্যাপ্লাই করা যায় না, মানে এটা অ্যাপ্লিকেবল হয় না কখন? মানে এক কথায় বলতে গেলে অসওয়াল্ড লৌহকরণ সূত্রের ভাইয়া সীমাবদ্ধতা। তো প্রথমত কথা ভাইয়া, সূত্রটা কার? দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের না ভাইয়া? তাহলে যদি অ্যাসিড ক্ষার উইক না হয়, স্ট্রং হয়ে যায়, তখন এই সূত্র খাটবে না। ওকে, সো ফার্স্ট কথা এটাই, অসওয়াল্ড লৌহকরণ সূত্রটি শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য। খেয়াল করছো ভাইয়া, দুর্বল তড়িৎ বিশ্লেষণ। একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু বলা আছে দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য। তোমার বইতেও তুমি এই জিনিসটা খেয়াল করবা, অসওয়াল্ড লৌহকরণ সূত্র লেখার সময় তারা লেখে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, আর এক্সাম্পলটা দেয় অম্লক্ষার দিয়ে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বললে তো অম্লও বোঝায়, ক্ষারও বোঝায়, লবণও বোঝায়। লবণেরটা কিন্তু তারা স্কিপ করে যায় বইতে, যেটা কিন্তু আমরা দেখাই দিলাম যে লবণের জন্য কি হয় অসওয়াল্ড, সেটাও কিন্তু আমাদের প্রতিপাদন করা আছে। তো এই জিনিসটাই বুঝতে হবে যে ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। ঘনমাত্রা যদি বাড়তে থাকে, কোনো দ্রবণের ঘনমাত্রা বাড়তে থাকলে কে এর মানকে প্রভাবিত করে থাকে, এটা কে এর মানটাকে প্রভাবিত করে দেয়। মানে এক কথায় বলতে গেলে তুমি যদি অ্যাসিডটা স্ট্রং হয়ে যায় বা এটা তীব্র তড়িৎ বিশ্লেষ হয়ে যায়, তখন তোমার এই অ্যাপ্লিকেশন খাটবে না। ওকে, এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সো এই জিনিসটা মনে রাখবো আমরা একটু সামনে আগে। আচ্ছা, এখানে একটা কথা বলছে অম্লের ক্ষারত্ব এবং ক্ষারের অম্লত্ব। ভাইয়া এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাকে লিখে দিই পাশে। এটা কিন্তু ভাইয়া এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে ভাইয়া বোর্ডেও এমসিকিউ আসে, ইভেন ডিফারেন্ট ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা মাঝে মাঝে কোশ্চেন চলে আসে। তো আসলে দেখি অম্লের ক্ষারত্ব আর ক্ষারের অম্লত্ব কথাটা কি? কোনো অম্লের প্রতি মোলকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে এক অম্লীয় যত মোল ক্ষারকের, এই জিনিসটা একটু খেয়াল করবো আমরা, এই লাইনটা একটু খেয়াল করবো যে ভাইয়া এক অম্লীয় যত মোল ক্ষারকের দরকার হয়, কোনো অম্লের প্রতি মোলকে প্রশমিত করতে এক অম্লীয় যত ক্ষার প্রশমিত হয়। এক অম্লীয় ক্ষার মানে কি ভাইয়া? যে ক্ষার একটা OH- দান করে। লিখে দিই আসলে, যে ক্ষার কি হয়, যে ক্ষার বা ক্ষারক যাই বলতে পারো না কেন, একটি OH- দান করে। ওকে, এমন একটা ক্ষার যে একটা OH- দান করে, মানে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা কি করে ভাই? এরা একটা দান করে না ভাইয়া, এরা কিন্তু জাস্ট একটা OH- দান করে। বাট অন দ্য আদার হ্যান্ড মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা করে দুইটা দান করে। আবার ভাইয়া ক্ষারকের অম্লত্ব কি? কোনো ক্ষারকের প্রতি মোলকে পূর্ণ প্রশমিত করার জন্য এক ক্ষারীয় অম্লের যে সংখ্যা প্রয়োজন। এখন এক ক্ষারীয় অম্ল কি ভাইয়া? এক ক্ষারীয় অম্ল মিন্স যে অম্ল একটা H+ দান করে। ওকে, যে অম্ল একটি H+ দান করে। সো এটা ওকে, যে অম্ল একটা H+ দান করে সেটাকে বলা হয় ক্ষারকের অম্লত্ব। একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করে আসো জিনিসটাকে। এক্সাম্পল দিয়ে বুঝি একটু আমরা জিনিসটা। মনে করো আমি একটা HCl, মনে করো H2SO4। ওকে, H2SO4, H2SO4 এর সাথে ভাইয়া মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাবা। তো বিক্রিয়া কি উৎপন্ন হবে ভাইয়া? বিক্রিয়া উৎপন্ন হবে ভাইয়া Na2SO4 প্লাস পানি, এটা উৎপন্ন হবে। এখন এই যে বিক্রিয়াটা লিখলাম ভাইয়া, সমতাকরণ কি হয়েছে? হয় নাই ভাইয়া, কারণ ভাই এখানে 2 আছে, তো এখানে আপনার 2 লাগবে, এখানে 2 আসলে আপনার এখানে কি হয়ে যাবে?
এখানে আপনার 2 চলে আসবে। তো দেখো তো ভাইয়া এখানে 1 মোল H2SO প্রশমিত করার জন্য কি 2 মোল NaOH লাগছে না? এখানে তাহলে আমরা লিখতে পারি যে ভাইয়া 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট 2 মোল NaOH। হ্যাঁ ভাই, এটা বলাই যায়। তাহলে এই লাইনটা যখন আপনি লিখলেন এর মানে কি ভাইয়া? এর মানেই হচ্ছে H2SO4 একটা অম্ল, H2SO4 এর ক্ষারত্ব কত বলো তো ভাইয়া? H2SO4 ক্ষারত্ব কত হবে তাহলে? যেহেতু 2টা লাগছে তাহলে ওর ক্ষারত্ব হচ্ছে 2। এই জিনিসটাই ভাই, এই জিনিসটাকে বলা হয় অম্লের ক্ষারত্ব, যে আপনার একটা অম্লকে প্রশমিত করার জন্য কয়টা লাগছে। আরেকভাবে দেখি, আসো আরেকটা দেখি যে ভাইয়া মনে করেন আপনি H3PO4 H3PO4 এর সাথে বিক্রিয়া করাইলেন মনে কর KOH এর। তো বিক্রিয়া কি উৎপন্ন হবে আপনার? বিক্রিয়া উৎপন্ন হবে আপনার K3PO4 অ্যান্ড H2O। এই বিক্রিয়াকে একটু সমতাকরণ করে দেখাই চলো। এই বিক্রিয়াকে যদি সমতাকরণ করেন তাহলে ভাই এখানে 3, তাহলে এখানে লাগবে 3টা, এখানে 3টা হলে এখানেও 3টা উৎপন্ন হবে পানি আপনার। ওকে, তাহলে এটা লিখতে পারলাম। এটা যখন লিখলাম ভাইয়া তাহলে আমরা কি বলতে পারি বলো তো? এখানে এখানে আমরা বলতে পারি ভাইয়া যে 1 মোল H3PO4 1 মোল H3PO4 ইকুইভ্যালেন্ট 3 মোল KOH। খুবই সুন্দর ভাইয়া। তাহলে এই লাইনটাই যখন লিখে ফেললেন তখন আপনি এটার পার্সপেক্টিভে বলতে পারেন ভাইয়া তাহলে যে H3PO4 এর, এটা যেহেতু একটা অম্ল তাহলে ওর কি, ওর ক্ষারত্ব কত হবে? ওর ক্ষারত্ব হয় ভাইয়া তাহলে 3। বুঝতে পারলাম ভাইয়া অম্লের ক্ষারত্ব জিনিসটা বের করাটা? আই হোপ বুঝতে পারছি আমরা এই জিনিসটা। সিম্পল একদম, জিনিসটা খুবই সিম্পল। একটা ক্ষারের ক্ষেত্রে দেখি, আসো একটা ক্ষারের ক্ষেত্রে দেখি আমরা তাহলে জিনিসটাকে। একটা ক্ষার নেই, মনে করো ক্ষার কাকে নিবা? মনে করো আমি একটা কি ক্ষার নেওয়া যায়, ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম। আচ্ছা, একটা ভালো জিনিস Al2O3 বলো তো ভাইয়া। আচ্ছা, Al2O3টা পরে দেখে আসো, আমরা আগে ক্ষারটা দেখে নিই। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মনে করো ভাই HCl এ বিক্রিয়া করলাম। এই বিক্রিয়ায় মনে করো তোমার উৎপন্ন হলো তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হলো পানি। এখানে এই বিক্রিয়াকে যদি আমরা সমতাকরণ করি তাহলে কত আসবে? এখানে 2টা HCl লাগবে। ওকে, 2টা HCl দিলে হয়ে যাবে। সো হোয়াট উই ক্যান সে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, উই ক্যান সে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 2 মোল HCl। তাহলে ভাইয়া 2 মোল HCl। তাহলে ভাইয়া এখান থেকে আমরা আসলে কি বলতে পারি? এখান থেকে আমরা আসলে বলতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি এটা ক্ষার না? সো বলা যায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব 2। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব 2 বলা যায় এখান থেকে আমাদের। খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। এখন একটা কোশ্চেন আসো, এখান থেকে ভাইয়া বোর্ডে কোশ্চেন আসে, তোমাকে একটা কোশ্চেন দেখাই দিয়ে আসো তাহলে তোমাদের ভালো হয়। একটা কোশ্চেন দেখি আমরা একটু। কোশ্চেন মাঝে মাঝে এরকম করে Al2O3 এর অম্লত্ব ওকে কত? অম্লত্ব মানে কি ভাই? ও কিন্তু ক্ষার, মনে রাখবা। ওর অম্লত্ব চাইছে, অম্লত্ব কার বের করিবে? ক্ষারের অম্লত্ব। এই জিনিসটা খেয়াল রাখবা যে অম্লত্ব যখন চাওয়া হয় তখন ও ক্ষার হিসেবে ট্রিট হয়, ক্ষারত্ব যখন চাওয়া হয় তখন ও অম্ল হিসেবে ট্রিট হয়। অক্সাইড কিন্তু দেখে বোঝা যায় না, মনে রাখবা। অক্সাইড Al2O3 কি বলো তো? এটা কিন্তু একটা উভধর্মী অক্সাইড। অনেকে কিন্তু এই জায়গায় পেঁচায় ফেলবা যে ভাই এটা কিন্তু একটা উভধর্মী অক্সাইড, অ্যামফোটেরিক। ও কিন্তু অ্যামফোটেরিক, ও কিন্তু ভাই একটা অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইডের ক্ষেত্রে কিন্তু ভাইয়া খুবই সিম্পলভাবে পেঁচায় যাওয়া যায়। তো অ্যামফোটেরিক অক্সাইড এটার ক্ষেত্রে ভাইয়া যেহেতু বলছে অম্লত্ব, উইচ মিনস ও কি, ও একটা বেজ হিসেবে ট্রিট হবে। যেহেতু অম্লত্ব বলছে সো একটা বেজ হিসেবে ট্রিট হবে। তাহলে ওকে আমরা বিক্রিয়া করাবো কার সাথে? বিক্রিয়া করাবো একটা অ্যাসিডের সাথে। তাহলে আসো করাই Al2O3 প্লাস HCl এর সাথে বিক্রিয়া করে, কারণ এক হওয়া লাগবে। তাহলে কি হবে? AlCl3 প্লাস H2O। ভালো কথা ভাইয়া, সমতাকরণ করে ফেলেন। সমতাকরণ করলে আসলে কি আসে একটু দেখি। 2টা আছে, 2 দেওয়া লাগবে, 6টা হয়ে গেছে, 6 দেওয়া লাগবে। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা, তাহলে 3 দেওয়া লাগবে। হ্যাঁ, আই হোপ সমতাকরণ হয়ে গেছে ভাই। হ্যাঁ, সমতাকরণ আই হোপ হয়ে গেছে। তাহলে ভাই বলেন তো কয়টা লাগলো? 6 মোল HCl লাগলো। তাহলে আমরা বলতে পারি Al2O3 এর অম্লত্ব 6। তাহলে ভাইয়া অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে ফেললাম, সিম্পল একদম। বুঝতে পারছো ভাই? অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব পরীক্ষা কিন্তু আসে ভাই এখান থেকে MCQ। সো মেক শিওর তুমি এই টপিকটা একটু গো থ্রু করে যাবা। ওকে, আচ্ছা, কোশ্চেন শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই স্লাইডের পর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা
আচ্ছা, এই স্লাইডের পরটা ব্ল্যাঙ্ক নেই। হ্যাঁ, এখানে তোমার আরেকটা জিনিস দেখা লাগবে যে পলিপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়। আমরা এখন আরেকটা জিনিস দেখব যে অসওয়াল্ড লঘুকরণ সূত্রটা পলিপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় বা পলিহাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রে। সবাই টাইটেল দিয়ে ফেলি, অসওয়াল্ড ল ইন পলিপ্রোটিক অ্যাসিড। পলিপ্রোটিক অ্যাসিড কারা বলো তো ভাইয়া? ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে ভাইয়া পলিপ্রোটিক বা পলিহাইড্রক্সি অ্যাসিড বলতে কাদেরকে বোঝানো হয়। আচ্ছা, তোমাকে এটা বোঝাই, পলিপ্রোটিক or polyhydroxy অ্যাসিড। সো পলিহাইড্রক্সি অ্যাসিড হচ্ছে যেসব অম্ল একের অধিক, যেসব অম্ল একের অধিক H+ দান করে। তো যেসব অম্ল ভাইয়া একের অধিক H+ দান করে তাদেরকে আমরা বলি পলিহাইড্রক্সি বা পলিপ্রোটিক অ্যাসিড। এক্সাম্পল কি দেওয়া আছে ভাইয়া? আসো একটা এক্সাম্পল দিই। মনে করো ভাইয়া তোমাকে বললাম H3PO4, এই H3PO4 ভাইয়া কীভাবে ভাঙে দেখো। H3PO4 ভাইয়া 3টা H+ ডোনেট করে, 3টা H+ একসাথে ডোনেট করে না। ফার্স্টে মনে করো ও একটা H+ ডোনেট করে প্লাস তোমার একটা H2PO4 মাইনাস আয়ন হয়, এটা একটা হয়। তারপর ভাইয়া এই যে তোমার H2PO4 মাইনাস আয়নটা, এটা তোমার আরেকটা H+ ডোনেট করতে পারে অ্যান্ড সেখান থেকে তোমার হয় HPO4 2 মাইনাস আয়ন। ইভেন ভাইয়া এই যে HPO4 2 মাইনাস আয়ন, এটা আবার একটা H+ ডোনেট করতে পারে, তখন কি হয় ভাইয়া PO4 3 মাইনাস আয়ন। তো তুমি দেখো ভাইয়া কিউমুলেটিভ হিসাবে বলা যায় কি, তুমি যদি ভাইয়া কিউমুলেটিভ হিসাব করো মানে একসাথে পুরোটা হিসাব করো, তাহলে তুমি দেখতে পারো ভাইয়া যে এখানে ভাইয়া তোমার আসছে যে H3PO4 থেকে ভাইয়া 3টা H+ প্লাস তোমার PO4 3 মাইনাস। তুমি কিউমুলেটিভ হিসাব করলে এটা আসে, বাট এখানে একটা কথা আছে ভাই, একটু খেয়াল করি এই জায়গাটায়। সেটা হচ্ছে ভাইয়া এই যে তুমি পুরা কাজটা করলা না, তুমি যে পুরা কাজটা করলা এখানে ভাইয়া 3টা H+ ডোনেট করছে। সো এখানে কিন্তু ভাইয়া মনে রাখো প্রথম H+ ডোনেট করার যে তীব্রতা, সেকেন্ড H+ ডোনেট করার তীব্রতা সেম হয় না, বাট থার্ডটাও সেম হয় না। মানে কথা হচ্ছে যে ভাইয়া যাদের কাছে একাধিক H+ থাকে ডোনেটেবল, যারা একাধিক H+ ডোনেট করতে হয়, যেমন ভাই এখানে 3টা H+ আছে PO4 H3PO4 এর কাছে বা ফসফরিক অ্যাসিডের কাছে, তো ওর প্রথম H+ ডোনেট করার প্রবণতা বা স্ট্রেংথ সেকেন্ড H+ ডোনেট করার স্ট্রেংথের সমান হবে না। আবার সেকেন্ড H+ ডোনেট করার স্ট্রেংথ থার্ড H+ ডোনেট করার স্ট্রেংথের সেম হবে না। মানে তিনটার কিন্তু স্ট্রেংথ সেম না। তো ভাইয়া তিনটা যদি স্ট্রেংথ সেম না হয় তাহলে কি ওদের কে সেম হবে? কারণ আমরা বলে আসছি যে ভাইয়া আগের লেকচারে কিন্তু বলা ছিল যে ভাইয়া H+ ডোনেট করার প্রবণতা মানে হচ্ছে মানে H+ ডোনেট করার প্রবণতা সমানুপাতিক হচ্ছে কে বা কেবি। তো ভাইয়া এখানে বলা যায় অবশ্যই সেম না। তাহলে ভাই আমরা বলতে পারি এখানে প্রথমটার জন্য ধরো K1, পরেরটার জন্য ধরো K2, পরেরটার জন্য ধরি K3। তাহলে ভাই কিউমুলেটিভ যে Kটা আসবে সেটা কি হবে? কিউমুলেটিভ Kটা হবে মনে রাখবা KA ইজ ইকুয়াল টু হবে K1 ইন্টু K2 ইন্টু K3। এই জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে আনা যে ভাইয়া একটা পলিহাইড্রক্সি যখন অ্যাসিডের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে 3টে H+ ডোনেট করার ক্যাপাবিলিটি সেম হয় না। এই জিনিসটা ভাইয়া অনেকে হয়তো জানে না, এই জিনিসটা জেনে রাখবো তুমি যে ভাইয়া 3টা H+ যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, লিখে দেবে এই জিনিসটাও, 3টা H+ দানের প্রবণতা সেম নয়। ওকে ভাইয়া এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, পলিহাইড্রক্সি অ্যাসিড দেখলেই বা পলিপ্রোটিক অ্যাসিড দেখলেই এই জিনিসটা মাথায় রাখবা যে সবার কিন্তু H+ ডোনেট করার ক্যাপাবিলিটি সেম থাকে না। হ্যাঁ, থাকুক এটা এখানে। আচ্ছা, তো এখন আসো তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, তো এদের ক্ষেত্রে এখন দেখো যে এদের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি কাউন্ট করতে পারি। আচ্ছা এই পাশটা একটু দেখি, এই পাশটা দেখি আমরা।
এই পাশটা আমরা দেখি, কালারটা চেঞ্জ করি। ওকে, এই পাশে আমরা এখন কি দেখবো? দেখো এই পাশে আমরা এখন দেখবো যে পলিহাইড্রোক্সি যে অ্যাসিড হয় তাদের ক্ষেত্রে আমরা কিভাবে পিএইচ টিএস বা আদার কাউন্ট করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি ধরো, এখানে এরা করার আগে আরেকটা জিনিস তোমাকে বলে আসি, যে তোমার দুর্বল অম্ল অথবা ক্ষারের পিএইচও পিওএইচ নির্ণয়, এই জিনিস একটু দেখে নাও সামনে এদের ক্ষেত্রে। ওকে, এটা একটু দেখে নিই আমরা। সো এদের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এদের ক্ষেত্রে পিএস কীভাবে কাউন্ট করা যায়। তো ভাইয়া এদের ক্ষেত্রে পিএস কাউন্ট করাটা খুবই সিম্পল ব্যাপার ভাইয়া, কোনো বড় ব্যাপার না এখানে। তো সেটা কীভাবে ভাইয়া, যে ভাইয়া পিএইচ ইজ ইকুয়াল টু কি, পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া মাইনাস লগ এইচ প্লাস। ওকে, এখন দুর্বল অম্লের ক্ষেত্রে কী হয়, এইচ প্লাসের মানটা তো ডিরেক্টলি দেওয়া থাকে না। সো রেদার আমরা কী করি, দেখো দুর্বল অম্লের ক্ষেত্রে আমরা এই কাজটা করি, যে ভাইয়া মনে করেন কি বলা যায় জিনিসটা বুঝলি। আচ্ছা, জিনিসটা মনে করো তুমি, হ্যাঁ এইচ এ নিছিলাম, মনে করো এইচ এর থেকে আমরা এইচ প্লাস আর এ মাইনাস করছিলাম না, যেখানে একবারে সাম্যাবস্থায় কী করছিলাম, একবারে সাম্যাবস্থায় সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু আলফা সি ছিল। তো দেখো তবে এইচ প্লাস আয়নের মানে ঘনমাত্রাটা কি, আলফা সি না আলটিমেটলি। তো আমরা এখান থেকে কি এটা বলতে পারি যে ভাইয়া এখান থেকে আপনি একটা কাজ করেন, যে ডিরেক্টলি যে মাইনাস লগ এটাকে এইচ প্লাস না লিখে আলফা সি লিখে দেন। করা যাবে, আলফা সি লেখা যায়। অ্যান্ড আরেকটা জিনিস মনে আছে, এই যে আলফাটা এখানে এই যে আলফাটার মান কী ছিল, আলফাটার মান ছিল ভাইয়া কিন্তু আমার √KA/C। তাহলে ওই কাজটাও করা যায় ভাইয়া, যে আপনি একটা কাজ করতে পারেন, যে ভাইয়া আলফা, এই যে আলফা এটা হলে তাহলে ভাইয়া আপনি আলফা সি ইজ ইকুয়াল টু লিখতে পারেন √KA/C। কীভাবে ভাইয়া, আপনি জাস্ট আলফার মানটা বসান, দেখেন আপনার সিসি কাটাকাটি হয়ে √KA/C হয়ে যায়। তো আপনি এখানে লিখতে পারেন মাইনাস লগ √KA/C। ওকে, এটা বলা যায় আমাদের সিম্পল কথাবার্তা, একদম সিম্পল কথাবার্তা, এটা বলা যায় এখানে। আর সেম গোস ফর বেজের জন্য আমি সেম করতে পারি। আসলে বেজের জন্য তাহলে করি, যে ভাইয়া আপনার ক্ষারের জন্য তাহলে কী বলা যায়, পিওএইচ। সো সেখানে আমরা পিওএইচ বের করতে পারি। একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু এখানে নিচে নিয়ে আসি, তাহলে এই পাশটা আমাদের খালি হয়ে যাবে, এই পাশটা আমরা বেজেরটা লিখে ফেলতে পারবো। হ্যাঁ, এই পাশটা আমরা বেজেরটা লিখে ফেলি। তো বেজের জন্য আমরা কী বলতে পারি ভাইয়া, বেজের জন্য আমরা সেমভাবে বলতে পারি ভাইয়া, যে পিওএইচ ইজ ইকুয়াল টু কি মাইনাস লগ OH মাইনাস, এটাকে আমরা লিখতে পারি মাইনাস লগ আলফা সি। কীভাবে লিখতে পারি ভাই, কারণ বেজ মনে করো তোমার ছিল কি BOH, যার বিয়োজনের ফলে কি উৎপন্ন হয়, B প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয়, যেখানে সাম্যাবস্থায় C মাইনাস C আলফা, এখানে আলফা সি আর এখানে আলফা সি ছিল। তো সেখান থেকে আমরা করছিলাম কি, এখানে যদি ভাইয়া আলফা ইজ ইকুয়াল টু √KB/C হয়, আলফা ইজ ইকুয়াল √KB/C হলে আমরা কি বলতে পারি, আলফা সি মানটা বলা যায় √KB/C। ওকে, সো এখানে এটা সমান সমান আরেকটা জিনিস বলে ফেলা যায় তাহলে, যে এটা ইজ ইকুয়াল টু মাইনাস লগ √KB/C, এটা বলে ফেলা যায়। ওকে, একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা বুঝলাম। তো ভাইয়া পিএইচ নির্ণয় করাটাও বুঝতে ফেললাম আমরা খুবই সিম্পলিভাবে। আসলে এখন আমরা আরও কিছু জিনিস নিয়ে একটু দেখার ট্রাই করি। আরও কিছু জিনিস কী দেখবো ভাই, আমরা আরও কিছু জিনিসের মধ্যে আমরা ফার্স্টে দেখব যে পলিহাইড্রোক্সি অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ নির্ণয়। পলিহাইড্রোক্সি উইক অ্যাসিড, পলিহাইড্রোক্সি উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখন পিএইচ মান নির্ণয় করব। এদের ক্ষেত্রে কিন্তু পিএইচ মানটা আবার ডাইভার্সিফাইড হয়ে যায়। তো আমরা সেটা দেখার ট্রাই করবো আসো একটু। তো পলিহাইড্রোক্সি অ্যাসিড কার্ডটা মনে করো, কথা হচ্ছে ভাইয়া পলিহাইড্রোক্সি অ্যাসিডের ক্ষেত্রে K1 K2 K3 হয়, সেখান থেকে আপনি কে এটা নিয়েই কাজ করবেন। তোমাকে পরীক্ষায় কিন্তু 3টা দিবে না, যদি 3টা দেয় 3টাকে গুণ করে কে এর মানটা বের করে ফেলবা। প্রথম কথা হচ্ছে এটা। তো ধরে নিচ্ছি তোমার কাছে H3PO4 আছে, তোমার একদম কিউমুলেটিভ তুমি এটা লিখবা। কিউমুলেটিভটা কি, সেটা হচ্ছে এখান থেকে আসে 3টা H প্লাস এবং PO4 3 মাইনাস, এটা।
আর এটা যদি হয় তাহলে একদম তোমার যখন সাম্যাবস্থা, একবারে সাম্যাবস্থা লিখে ফেলি, টি ইজ ইকুয়াল টু ই কিউ সেকেন্ড, যখন তোমার এটা সাম্যাবস্থায় আসবে, যখন সাম্যাবস্থা, তখন কি এখানে সি মাইনাস সি আলফা 3 আলফা সি আলফা সি, এটা বলা যায়। ওকে, এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা। ওকে, তো আমরা এখন আসো এখান থেকে সাম্যাবস্থা আমরা প্রতিপাদনটা লিখি। সাম্যাবস্থা তাহলে আমরা কি লিখতে পারি বলেন ভাইয়া? কি লিখতে পারি আমরা সাম্যাবস্থা? সাম্যাবস্থা লিখতে পারি আমরা ভাইয়া কে, এই কে এটা কিন্তু কিউমুলেটিভ কে, কে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভাইয়া এইচ প্লাস এ কিউব ইন্টু ভাইয়া PO4 3 মাইনাস ডিভাইডেড বাই H3 PO4 এর কনসেন্ট্রেশন, এটা বলা যায়। সো ভাইয়া বা দিয়ে সামনে আগাই, এখানে হবে কি আপনার 3 আলফা সিতে কিউব ইন্টু আপনার আলফা সি, আর এখানে কি হবে সি ইন্টু 1 মাইনাস আলফা। লিখে ফেলছি? হ্যাঁ ভাইয়া লিখে ফেলছি। ওকে, তো এখন দেখো ভাইয়া এটা হচ্ছে লিখলাম, এখন একটু দেখো এখানে, তাহলে এখানে আমরা কি করতে পারি ভাইয়া, এই সি এর সাথে একটা সি কাটাকাটি করে দিই, তাহলে ভাইয়া আপনার এখানে কি আসলো, কে এর মানটা দেখো, আর কে এর মানটা এটা আসলো, তাহলে কে এর মানটা আসলো ভাইয়া 27 আলফা টু দি পাওয়ার 4 সি কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা আসে না ভাইয়া? হ্যাঁ এটা আসে। এখন আমরা জানি এখানে একটু এখানে কি বলা যায়, 1 এর মানটা ভেরি 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 গ্রেটার দেন আলফা হলে 1 মাইনাস আলফা টেন্স টু 1, যার মাধ্যমে তুমি লিখতে পারো কি, যার মাধ্যমে তুমি লিখতে পারো যে কে ইজ ইকুয়াল টু 27 আলফা টু দি পাওয়ার 4 সি এর মানে কিউব, এটা লেখা যায়। ওকে, এটা লেখা যায়। এখন দেখো এটা আমি আসলে, এটা তো আমি একটা সার্টেন অ্যাসিডের জন্য বের করলাম, মনে করো AH3PO4, ওকে, এটা তো আমি AH3PO4টার জন্য বের করলাম। যদি AH3PO4 না হয়, যে কোনো তোমার র্যান্ডম ই হয়, এটা আমি এটা ঠিক করি তারপর তোমাদের আসতেছে। হ্যাঁ, যে কোনো র্যান্ডম হলে, তো একটু আমরা এই পার্টটার দিকে ফোকাস করবো সবাই। এখানে একটা নোট দিয়ে দিই তোমাকে, নোট। তো মনে রাখো পরীক্ষায় যদি এরকম যে কোনো অ্যাসিড আসে একটু প্রতিপাদন করে নেবা, কারণ ডিরেক্টলি সূত্র লিখতে যাবা না, এই ডিরেক্টলি সূত্র তোমাদের বইতে নাই, তো এখন যে সূত্রটা লিখেই দেবো তোমাকে। তো নোটটা হচ্ছে যে কোনো পলিহাইড্রক্সি উইক অ্যাসিডের, যে কোনো পলিহাইড্রক্সি উইক অ্যাসিডের ক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখো, যে কোনো পলিহাইড্রক্সি উইক অ্যাসিডের ক্ষেত্রে আমি লিখতে পারি যে কে এর মানটা, এখন দেখো ভাইয়া একটু দেখো সবাই খেয়াল করো, কে এর মানটা এখানে 3টা কি তুল্য সংখ্যা না, যে কয়টা ই দিছে, তাহলে এটাকে আমরা তুল্য সংখ্যা বলতে পারি ই ইন্টু সি, এটাই কিউব বলতে পারি, এটাই কিউব বলতে পারি। দেখো ই ইন্টু সিতে কিউব আলফা টু দ্য পাওয়ার ই প্লাস 1, এটা হচ্ছে ওর কে এর মান। ওকে, এটা হচ্ছে ওর কে এর মান। সিম্পল ভাইয়া, যেখানে ই হচ্ছে তুল্য সংখ্যা, ক্লিয়ার ভাইয়া, যেখানে এটা কি, এটা হচ্ছে ওর তুল্য সংখ্যা। আমি একটু বোর্ড থেকে সরে যাই, অনেক কিছু দেখলাম আমরা এখানে। কি ভাইয়া, ফার্স্ট অফ অল দেখলাম পলিপ্রোটিক বা পলিহাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রে 3টা H+ বা যে কয়টাই H+ ডোনেট করে তাদের H+ ডোনেট করার প্রবণতা সেম হয় না, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কে দেওয়া থাকলে সেখান থেকে কে কীভাবে বের করবা, দুর্বল অম্লক্ষারের জন্য পিএইচ কীভাবে বের করবা, 3টা সূত্র দিয়ে দিলাম একসাথে। তারপর পলিহাইড্রক্সি অ্যাসিডের ক্ষেত্রে তুমি কীভাবে পিএইচ নেবো সেটাও দেওয়া আছে। তো এই জিনিসটা কিন্তু ভাই অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি বলতে গেলে আমি বলবো যে এই পার্টটুকু যেটা, এটা ভাইয়া
ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভাইয়া এই টাইপের মানে পিকুলিয়ার সূত্রের অঙ্ক আসে। বাট তোমার কাছে এখন আইডিয়া আছে, তুমি ভাইয়া একদম বেসিক জিনিস সম্বন্ধে আইডিয়া রাখো, ইভেন খুবই হাই কনসেপ্ট আসলে সেটা সম্বন্ধেও কিন্তু তুমি আইডিয়া দিতে পারবে। ওকে, জাস্ট এই সূত্রটা একটু মাথায় রাখবা, মাঝে মাঝে সূত্র আমি আবার বলবো ভাইয়া, যদি তোমাকে এই অঙ্ক পরীক্ষা আসে তুমি ডিরেক্টলি এই সূত্র না বসিয়ে রেদার একটু প্রতিপাদন করে আসবে, তাহলে স্যার বুঝবে যে না তুমি আসলে জিনিসটা বুঝা করছো। তাহলে তুমি যদি ডিরেক্টলি সূত্র প্রতিপাদন করো, তোমার এই সূত্র বইতে নাই, সো রেদার তুমি একটু ঝামেলার মধ্যেও পড়তে পারো। ওকে, তো আসলে সামনের দিকে যাই। আচ্ছা, আমরা এখন একটু আমাদের থিওরি পার্ট নিয়ে আলোচনা করলাম, একটু ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করি চলো। তো ফার্স্ট ম্যাথটা একটু দেখি। ফার্স্ট ম্যাথটা কি, তোমাকে দুইটা পাত্র দেওয়া আছে, বলা হয়েছে প্রথমটা কি HCOOH শতকরা বিয়োজন কত, মানে ভাইয়া শতকরা কত ভাগ বিয়োজিত হয়, উইচ মিনস তোমাকে কি চাওয়া হয়েছে বলো তো ভাইয়া, আলফা জানতে চাওয়া হয়েছে। তো আলফা জানতে চাওয়ার জন্য কে এর মান দেওয়া আছে। আমরা দেখো তো 1 নম্বর অঙ্কটা আশা করি উইনো, 1 নম্বর অঙ্কটা ভাইয়া উইনো, আমরা জানি হোয়াট উইনো KA = আলফা স্কোয়ার সি। ওকে, তো ভাইয়া এখানে আপনার কে এর মান দেওয়া আছে, আপনার এখানে সি এর মানটা দেওয়া নেই, সি এর মানটা আপনার বের করে নিতে হবে। সি এর মানটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আলফা = কি √KA/C বা √KA × V/N। তো এই যে V/N এর এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। ওকে, আমাদের V/N এর এই সূত্রটা ইউজ করতে হবে। তো আমি একটা কাজ করি, আমি ডিরেক্টলি এখান থেকে আলফা বের করে ফেলি, বেশি না পেয়েছি আমরা ডিরেক্টলি এখান থেকে আলফা বের করে ফেলি ক্যালকুলেশন করে। তো কে কত ভাইয়া 1.8 × 10⁻⁴ ইন্টু আপনার ভি কত, ভি হচ্ছে 0.5 লিটার, লিটারে না লাগবে কিন্তু এটা মনে রাখবো একটু, আর এখানে হচ্ছে 4.6। আচ্ছা, ডিভাইডেড বাই কত আসবে আপনার HCOOH, তো 12 + 32 + 2, তাহলে আসে ভাইয়া আচ্ছা তাহলে ভাইয়া আসে আপনার 3%, আলফা আসবে 3%। প্রথম অঙ্কের সলভ হচ্ছে আলফা 3%। পরেরটা ভাই আসো 2 নম্বর অঙ্কটা নিচেই করে ফেলি। 2 নম্বরটা কি বলছে, CH3COOH এর পিএইচ নির্ণয় করে। এই যে পিএইচ নির্ণয় করার সূত্র একটু আগে দেখে আসছি ভাইয়া, কি দেওয়া আছে দেখো, কে দেওয়া আছে, কনসেন্ট্রেশন দেওয়া আছে। তো ভাইয়া পিএইচ নির্ণয় করা খুবই সিম্পল, পিএইচ = -log √KA × C। যেহেতু সি দেয়া নাই, এখান থেকে আমরা ডিরেক্টলি এটা বের করে ফেলবো। তো আসো ডিরেক্টলি বের করে ফেলি, -log √KA × C। তো কে কত, কে হচ্ছে 1.8 × 10⁻⁵ × C, C = n/v, তো 1000, আচ্ছা 1000 W কত, W হচ্ছে 6 গ্রাম, W M কত, আচ্ছা এমটা বের করতে হবে, 12 × 24 + 16 × 32 প্লাস আমার হচ্ছে 4 M, আর V কত, V হচ্ছে আমাদের 1000 কাটাকাটি হয়ে যাবে এমনি। আচ্ছা এখান থেকে পিএইচ আসে ভাইয়া, লিখে দিই, একটু লিখলে সমস্যা হয় না, পিএইচ = 2.824, এটা হচ্ছে আমাদের পিএইচ। সেকেন্ড অঙ্কের অ্যান্সারও চলে আসছে। সামনে আগে চলো থার্ড অঙ্কটা। থার্ড অঙ্কটা বলছে এ আর বি পাত্রের মিশ্রণের পিএইচ। দেখো মিশ্রণের পিএইচ বের করার আগে তোমার কিন্তু দুইটার H+ বের করা লাগবে। তো ভাইয়া দেখো কিভাবে করবা, প্রথম পাত্রে ভাইয়া দেখো দুইটাই যেহেতু অ্যাসিড, দুইটাই তোমার অ্যাসিড, বাট দুইটার বিয়োজন ধ্রুবক আলাদা। সো তুমি করবা কি ভাইয়া, ফার্স্টে দুইটার H+ এর কনসেন্ট্রেশন বের করবা। তাহলে প্রথম পাত্রে ভাইয়া H+ এর কনসেন্ট্রেশন কত হয়, √KA × C, এটা বের করবো আমরা। সেম অ্যাজ ভাইয়া দ্বিতীয় পাত্রের আমার H+ এর কনসেন্ট্রেশন বের করব, H-এ 1 দিই, H+2 দিই, সেটাও কি হবে KA × C। এভাবে করে আমরা দুইটার মানটা বের করব। তো আসলে বের করি আমরা একটু, এখানে আপনার আসে ভাইয়া 6 × 10⁻3, এখানে কত আসে দেখো, এখানে এটা দেখি, এখানে আপনার 12 দুইটা আছে, কার্বন দুইটা আছে, 12 × 24, 16 × 32, আর এখানে ভাই হাইড্রোজেন 4টা, তাহলে 4, আর এখানে ভাই 1000 আছে, 10 দিয়ে দিই, এখানে আপনার আসে, এখানে আপনার মান আসে ভাইয়া 1.175 × 10⁻3। তাহলে ভাইয়া কিউমুলেটিভ আপনার H+ কত আসে বলেন তো, এখানে আপনার
মোট এইচ প্লাস, এখান থেকে আপনার মোট এইচ প্লাসটা বের করবে, এটা মনে রাখবা। এখানে ভাইয়া মোট এইচ প্লাসের কনসেন্ট্রেশন বের করা লাগবে। তাহলে সেটা কত হয়, সেটা হবে আপনার এইচ প্লাসের কনসেন্ট্রেশন অফ পাত্র 1 প্লাস এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ পাত্র 2। তাহলে দুইটাকে যদি মার্চ করি, দুইটাকে মার্চ করলে কত আসে আমাদের, এই মানটা প্লাস আপনার 6 × 10⁻³ তো দুইটা যোগ করবেন, দুইটা যোগ করলে আপনার মান আসতেছে ভাইয়া 7.175 × 10⁻³। ওকে, এখন এই মানটা নিয়ে পিএইচ বের করে ফেলবো, এই মানটা নিয়ে এখন পিএইচ বের করে, তাহলে পিএইচ কত আসে ভাইয়া -log 10 বেস, অ্যান্সার আসে ভাইয়া 2.1442, এটা আসে কিউমুলেটিভ। ওকে, একটু ভাইয়া এখানে একটা জিনিস বলে রাখি, যদি এরকম ডিফারেন্টের জন্য চায় তাহলে পিএইচ বের করে একটু শর্টকাটে তুমি করতে পারো, যে পিএইচ = -log √Ka1C1 √Ka2C2, এভাবে তুমি যতগুলো থাকে যোগ করে দিয়ে দিবা, তাহলে তোমার এটা চলে আসবে। ওকে, ওই জিনিসটা করছি একটু বড় করে করছি, আর কিছুই না, এটা তুমি শর্টকাট করতে তুমি লিখে দিই। তোমার যদি এমসিকিউতে আসে, তাহলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো চাইলে। ভাইয়া 4 নাম্বারটাকে আমার করে দেওয়া লাগবে, একটু নিজেরা চিন্তা করো তো ভাইয়া। 4 নাম্বারটা কিন্তু খুবই সিম্পল, সম ঘনমাত্রার এ আর বি পাত্রের অ্যাসিডের শক্তির তুলনা করো। শক্তির তুলনা ভাইয়া K বি দিয়ে তুমি করবে, সম ঘনমাত্রার বলছে, তাহলে ভাইয়া যদি ভি মানে সি সমান হয়, তাহলে যার কে বড় তার ক্ষেত্রে ভাইয়া বড় হবে, তাহলে কারটা বড় বলো তো ভাইয়া। তাহলে ভাইয়া আপনার HCH, যে ভাইয়া HCOOH, এটা আপনার শক্তিশালী হবে, কারণ ওর কে এর মানটা আপনি দেখতে পারতেছেন বড় হচ্ছে ভাইয়া। চলো সামনে আগে একটু, 0.75 মোলার H3PO4 এর পিএইচ কত যখন আপনার পিকে এর মান দেওয়া আছে। ভালো কথা, পিকে এর মান দেওয়া আছে, পিএইচ কীভাবে বের করবেন ভাইয়া, খুবই সিম্পল ভাইয়া। পিকে = কত ভাইয়া, 2.2 দেওয়া আছে না, এখান থেকে কে বের করব, এখান থেকে কে বের করলে কত হবে, তাহলে ভাইয়া আপনার আসবে এরকম 10⁻⁻².2, আর কে পেয়ে যাওয়া মানে ওই কে দিয়ে আমরা পিএইচ বের করব। পিএইচ = কি, -log √K × C, তো -log K × C কত, 0.75, তাহলে পিএইচ আসে ভাইয়া 1.1625, এটা আপনার পিএইচ আসে। সিম্পল ভাই, একদম সিম্পল, জাস্ট ব্রেন ইউজ করলে হয়ে যাবে তোমার। CH3COOH আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উভয়ের বিয়োজন ধ্রুবকের মান 1 আছে, কে এর মান 1। যদি কি বলছে, যদি 0.1 মোলার CH3COOH দ্রবণের পিএইচ মান 4 আছে, তাহলে এটা আছে। ভালো কথা, দেখো 0.1 মোলার CH3COOH দ্রবণের পিএইচ মান দেয়া আছে 4, ভালো কথা। তাহলে ওর পিএইচ মানটা লিখে ফেলি আমরা, ওর পিএইচ মানটা দেয়া আছে 4, আর ও একটা উইক অ্যাসিড, তাহলে ভাই ওর ক্ষেত্রে কি বলা যায়, -log √Ka × C, এটা = 4 না ভাইয়া, হ্যাঁ এটা = 4। ওকে, আর ওর ঘনমাত্রা কত, ওর ঘনমাত্রা 0.01, তাহলে এখান থেকে তুমি কে এর মানটা বের করে ফেলো, ওর কে এর মানটা বের করে ফেলো। তোর কে এর মান কত আসে ভাইয়া, ওর কে এর মান আসবে ভাইয়া, লিখে ফেলে দাও 10⁻4 / 0.1, 10⁻4 / 0.1, তাহলে ভাইয়া আসবে 10⁻3। বলছে ভাইয়া দেখো দুইজনের বিয়োজন ধ্রুবকের মান সেম, দেখছো দুইজনের বিয়োজন ধ্রুবকের মান সেম। এখন ও যেহেতু ক্ষার, তাহলে ওর কেবি তাহলে কি হবে, ওর কেবি তাহলে হবে এটাই 10⁻3। তাহলে ওর কেবি যদি এ হয়, তাহলে ক্ষারের ক্ষেত্রে দেখো চাইছে কি, এখানে আরেকটা লুপ হোলের দিকে সবাই তাকাই একটু আমরা মনোযোগ দিয়া। ক্ষারের ক্ষেত্রে কি চাইছে ভাইয়া, পিএইচ চাইছে। ক্ষারের ক্ষেত্রে পিএইচ চাওয়াটা কিন্তু অনেক বড় একটা ডিফিকাল্ট, তুমি কিন্তু এখান থেকে ভুল করে ফেলবা। এখানে কিন্তু তুমি বের করবা পিওএইচ ভাই, এটা কিন্তু পিওএইচ। তাহলে পিওএইচ কত হয়, পিওএইচ হবে -log √Kb × C। তো তুমি কিন্তু পিওএইচ বের করে ওটাকে পিএইচ নামে চালাই দেবে। এই ভুল কিন্তু আমরা ছোটোকালে আমরাও করছি, তোমরাও এখনও করো, ভবিষ্যতেও করে যাবা। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে, একাডেমিকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ওকে, তো √, তো কেবি কত বের করলাম আমরা, 10⁻3, সো 10⁻3 আর একটু সিসি কত আমাদের 0.01। ওকে, তাহলে আসে আমাদের 2.5, পিওএইচ আসে 2.5,
সো পিএইচ কত আসবে? পিএইচ আসবে তাহলে ভাইয়া 14 মাইনাস অ্যান্সার, তাহলে ভাইয়া 11.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পলভাবে বের করে ফেলাম আমরা। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বিয়োজন মাত্রা আছে। আলফা দেয়া আছে, ভালো কথা। দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা এবং বিয়োজন ধ্রুবক বের করো। আচ্ছা, ভালো কথা, সিম্পল জিনিস। তোমাকে ঘনমাত্রা দেয়া আছে, বিয়োজন মাত্রা আছে আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু কি বলো তো? আলফা ইজ ইকুয়াল টু x/c, এটা আমরা জানি। তোমাকে বলছে কি দেখো তো? আচ্ছা, তোমাকে কি দেয়া আছে? তোমাকে আলফা দেয়া আছে, সি দেয়া আছে, বিয়োজন মাত্রা বের। আচ্ছা, এটা তো কোনো বড় ব্যাপার না, এটা তো এত কষ্ট করাও লাগে না আমাদের। কারণ কি ভাই, তোমাকে বের করতে বলছে কি? ফার্স্টে বলছে তোমাকে বিয়োজন ধ্রুবকের মান বের করতে। তাহলে ভাইয়া কে ইজ ইকুয়াল টু কি? আলফা স্কোয়ার সি না? কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ভাইয়া। তাহলে তোমাকে আলফা দেয়া আছে কত দেখো? 4%, 4/100, সরি 4/100 আলফা স্কোয়ার, সি কত? সি হচ্ছে 0.01। তাহলে আমার এখানে আসে 1.6 × 10⁻⁵। এটা আসে আমার কে এর মান। ওকে, ফার্স্ট বিয়োজন ধ্রুবকের মান পেয়ে গেলাম, ভালো কথা। এখন বলছে কি এর H3O+ আয়নের ঘনমাত্রা। তাহলে ওর H3O+ আয়নের ঘনমাত্রা বলো তো কত আসবে? H3O+ আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি? মনে আছে আলফা সি পড়ছিলাম, তাহলে আলফা সি গুণ করে দিবা। খুবই সিম্পল ভাইয়া। 4/100 × সি কত? সি হচ্ছে 0.01, গুণ করলে হয় ভাইয়া 4 × 10⁻⁴। আই গেস এর থেকে সহজ অঙ্ক ভাইয়া আমরা করি না, জাস্ট 2 লাইনে অঙ্ক সলভ হয়ে গেছে। পানির কেডাব্লিউর মান দেওয়া আছে, এই অবস্থায় পানির পিএইচ নির্ণয় করছে। ভালো কথা, দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কেডাব্লিউর মান দেওয়া আছে। তো আমরা দেখো পানির কেডাব্লিউর মান দেওয়া থাকলে কেডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? কেডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম কিন্তু ভাইয়া H+ আর OH-। আর যে কোনো তাপমাত্রায় ইন এনি টেম্পারেচার আমরা কিন্তু এটাকে স্কোয়ার করে দিতে পারি, যে H+ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন OH-। এটা যে কোনো তাপমাত্রা, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কেডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার কনসেন্ট্রেশন অফ H+ এ স্কোয়ার। সো উই ক্যান রাইট কনসেন্ট্রেশন অফ H+ ইজ ইকুয়াল টু √/kW, এটা লেখা যায়। তাহলে ভাই আমরা বলতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ √/kW। ওকে, তাহলে আসলে পিএইচটা বের করে ফেলি, ওর পিএইচটা বের করে ফেলি। মাইনাস লগ তাহলে এই অবস্থায় পানির পিএইচটা কত হবে? 6.5। তো 6.5 বের করে ফেলাম, ইজি অঙ্ক। 0.1 মোলার এত দ্রবণের পিএইচ মান কত? এর সাথে এ দ্রবণের সাথে 1 লিটার পানি যোগ করলে দ্রবণের পিএইচ মান প্রাথমিক পিএইচ মানের দ্বিগুণ হবে। আচ্ছা, বলছে কি দেখো, আচ্ছা ওর পিএইচ মান বের করতে বলছে। ফার্স্ট অফ অল পিকে দেয়া আছে, তো পিকে দেয়া মানে কি? আচ্ছা, ফার্স্টে পিএইচ মানটা বের করি, প্রথম পার্টটুক করি। পিকে হচ্ছে 4.74, ভালো কথা। এটা যদি হয় তাহলে কে কত হয় বলো? এটা হলে কে হবে ভাইয়া 10⁻⁴.74, ভালো কথা। আর কে এর মান যদি পাই ভাইয়া, তাহলে এখান থেকে পিএইচ বের করা যায়। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ √/k × c, মানে ভাইয়া পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ 10⁻k × c কত? c হচ্ছে 0.1। হ্যাঁ, তাহলে এখানে পিএইচ আসে ভাইয়া 2.87। ওকে, এটা তো বুঝলাম। পরের পার্টটা কি বলছে? পরের পার্টটা বলছে এই দ্রবণের 1 লিটারের সাথে এই দ্রবণের 1 লিটারের সাথে কত ml পানি যোগ করলে দ্রবণের পিএইচ মান প্রাথমিক পিএইচ মানের দ্বিগুণ হয়। মানে এই যে পিএইচ মানটা আছে দ্বিগুণ পিএইচ মান। তাহলে ভাই দ্বিগুণ পিএইচ মান, পিএইচ প্রাইমটা কত হয় বলো তো? পিএইচ প্রাইমটা হচ্ছে ভাই এর ডবল। তাহলে ভাই পিএইচ হবে আপনার 5.74। ওকে, তো একটা জিনিস চিন্তা করো যে তোমার 5.74 হওয়া লাগবে পিএইচ। ওকে, তাহলে 5.74 পিএইচ হওয়ার জন্য তোমার কতটুকু পানি যোগ করতে হবে এখানে? তো তোমার এই পিএইচ এর জন্য আসলে ঘনমাত্রা কতটুকু এটা বের করার জন্য আমাদের আসলে এই পিএইচ এর জন্য ঘনমাত্রা কত সেটা বের করে নিই আমরা। তাহলে এই পিএইচ এর জন্য ভাইয়া তাহলে এইচ প্রাইমের মানটা কত আসে আমাদের? 10⁻⁻ -5.74। তাহলে দেখো ইনিশিয়াল তোমার কনসেন্ট্রেশন কত ছিল এখান থেকে আসে? এখান থেকে যদি আমি একটু এটা করি, এখানে তোমার H+ এর কনসেন্ট্রেশন ছিল কত? ঘনমাত্রাটা বলো তো? এখানে H+ এর ঘনমাত্রা ছিল 10⁻² 2.87।
অবভিয়াসলি। আর সেখান থেকে কত হলে এইচ প্লাস প্রাইম হলো তোমার এটা। আর এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 লিটার। তাহলে ভাই আমরা কি বলতে পারি এটাকে যে V1S1 ইজ ইকুয়াল টু V2S2। তাহলে এখানে ভাইয়া V2 আপনার কত আসবে, যেখানে আপনার V1 হচ্ছে ভাইয়া 1 লিটার আর আপনার ওটার কত 10 ইনভার্স 2.87 ডিভাইড বাই S2 হচ্ছে ভাইয়া 10 ইনভার্স 5.74। এটা ক্যালকুলেট করি ভাইয়া 10 ইনভার্স 2.87 ডিভাইডেড বাই 10 ইনভার্স 5.74। হ্যাঁ, তাহলে এখানে V2 এর মানটা আসে আপনার 741.31 লিটার। তাহলে ভাইয়া V অফ H2O বুঝি পানি যোগ করার কথা না, হ্যাঁ এটা থেকে জাস্ট 1 লিটার বিয়োগ যাবে 740.31 লিটার, এতখানি পানি যোগ করা লাগবে লাগবে। সো সিম্পল অঙ্ক ভাইয়া, জাস্ট সিস্টেমেটিক ওয়ে তাকাও তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। তো আজকের লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, যেখানে আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্র, অসওয়াল্ডের লৌহকরণ সূত্র পার্সপেক্টিভে অম্ল, ক্ষার, লবণ তিনটাকেই দেখার ট্রাই করছি। পলিহাইড্রোক্সি অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কীভাবে হবে সেটাও নির্ণয় করছি। পলিহাইড্রোক্সি অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মানটাও বের করা শিখছি। ইভেন নর্মাল দুর্বল অম্ল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমার সাথে দেখা হবে বাফার দ্রবণ নিয়ে।